আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমরা অলরেডি রাকিব ভাইয়ার মোটামুটি বায়োলজি প্রথম পত্র, বায়োলজি দ্বিতীয় পত্রের চিত্রের সব ক্লাস পেয়ে গেছো। তো তোমরা দেখতেছিলা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব তিনটা সাবজেক্টই আমি ওয়ান শট ক্লাসগুলো নিচ্ছিলাম, কিন্তু বায়োলজির জন্য ফুল তোমাদের রাকিব ভাইয়া সব কিছু এ টু জেড শেষ করে দিবে। তো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাবটা জিন তত্ত্ব অভিবর্তন, যেই সাবটা থেকে একটা সিকিউ আজকের ক্লাসটুকু করলে, এইটুকু করলে তোমাদেরকে কমন ফেলে দিবে। তো তোমাদের রাকিব ভাইয়া যদি আজ তোমরা যদি আরও এরকম ক্লাস চাও কমেন্ট করে জানাবা, তাহলে তোমাদের রাকিব ভাইয়া বাকি অন্যান্য ওয়ান শটগুলো রেকর্ড করবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এবার আমি একটু একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হলো যে একটু জাস্ট তোমাদের কি, সেটা হলো যে সিকিউর মধ্যে আমাদের 4 টপিকের মধ্যে সকল প্রশ্ন হয়। এখন 4টা টপিক কি কি এটা তোমাদের রাকিব ভাইয়া মাত্র এগুলো যখন অ্যানালাইসিস করতেছিলাম তখন আমরা দেখতে পেলাম যে টপিক 1-এর মধ্যে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম, লিথাল জিন, সমপ্রকটতা, অসম্পূর্ণতা। টপিক 2, টপিক 3 তোমাদের রাকিব ভাইয়া বলতেছে। আচ্ছা, তারপরে তোমাদের যেটাই হয় টপিক 2 তে হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমটা আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তার মধ্যে অন্যতম হচ্ছে পরিপূরক জিন, তারপর হচ্ছে এপিস্টাসিস জিন। এপিস্টাসিসের মধ্যে আবার দুইটা আছে, প্রকট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো যে মানে আমরা দেখছি যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসটা বেশি হচ্ছে দেখা যায়, পরীক্ষায় আসে আর কি। আর টপিক 3-এর মধ্যে আছে এবিও ব্লাড গ্রুপ, অর্থাৎ ব্লাড গ্রুপের মধ্যে যে কে কাকে রক্ত দান করতে পারবে, কে কারটা গ্রহণ করতে পারবে, এই জটিলতাটা যে ঘটে, এই জটিলতার মধ্যে মানে এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করবো। ক্লিয়ার করার পরে তারপরে তোমাদের সৃজনশীল সলভ করবো। আর আরেকটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে অন্যতম হচ্ছে তোমার বর্ণান্ধতা, আরেকটা হচ্ছে হিমোফিলিয়া। তো একটা যদি তুমি ধরতে পারো তাহলে আরেকটা এমনি পারবা, যে বর্ণান্ধতা পারলে তুমি হিমোফিলিয়াও পারবা, আবার হিমোফিলিয়া পারলে তুমি বর্ণান্ধতা পারবা। আচ্ছা, এক্স্যাক্টলি। রাকিব এখানে হলো কি, তোমার হলো যে এই 4টা টপিকে তোমাদের রাকিব ভাই সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে দিবে। আমি একটু দেখাই, একটু সামারি করি। এই যে দেখো একটা চ্যাপ্টারে কিভাবে সে কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, একটু দেখো। এই যে দেখো কনসেপ্টগুলো এইভাবে সুন্দর করে ক্লিয়ার করবে। আমি জাস্ট দেখাই, এইমাত্র আমাদের যে 4টা টপিকের কথা বলছিলাম না, এই 4টা টপিক থেকে তুমি দেখো এই সিকিউগুলো একটু ভালো করে দেখো। যে মজার বিষয় হলো যে গ নম্বরটা দেখো, অবির সমস্যাটি কি কারণ হচ্ছে জিন তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করো। তো দেখাই বুঝতে পারতেছো যে এখানে মুখ বধির বা কোনো একটা সমস্যা, তার মানে এটা ডিসঅর্ডার, তাই না? জেনেটিক ডিসঅর্ডার একটা প্রশ্ন। তারপর হলো যে একই টাইপের, তো এই টাইপের একটা সিকিউ। তারপরে দেখো যে পরেরটা কি হচ্ছে, এইটাও একই ইয়া রাখা হয়েছে। এরপরে প্রশ্নটা আসো দেখো, উদ্দীপকের ইঁদুরের টসের এটা হলো মেবি লিথাল জিন, তাই না? লিথাল জিনের প্রশ্ন। তার মানে যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, ওই যে বললাম না যে এটা হলো প্রথম সূত্রে ব্যতিক্রম, লিথাল জিন, সমপ্রকটতা এবং অসমপ্রকটতা। এই হলো কোশ্চেন, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া, এরপরে কোশ্চেনটা দেখো সিকিউতে মেনুর কি জটিলতা হতে পারে, এটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপের ওই প্রবলেমটা আমরা যেটা বলছিলাম। যে তো দেখো আলটিমেটলি এই টপিকগুলো থেকে তোমার সিকিউ হচ্ছে ভাইয়া, এই টপিকগুলো থেকে তোমার আসবে। তুমি শুধু ভাইয়ার ক্লাসটা এ টু জেড করো, তারপর দেখবা আর কিচ্ছু বাকি থাকবে না, বস হয়ে যাবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, কন্টিনিউ করো। ওকে, আচ্ছা, চলো আমরা দেরি না করে আমরা জাস্ট শুরু করে দিই। প্রথমেই আমাদের যে টপিকটা আসতেছে এইখানে তোমাদের মাথায় রাখতে হবে যে মেন্ডেলের, যেহেতু আমরা পড়তেছি মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমাদের পড়তে হবে। তো এখানে আমাদের প্রথম যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রটা কি আর দ্বিতীয় সূত্রটা কি। তো তোমাদের মেন্ডেলের প্রথম সূত্র যেটা আছে, যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, ফ্যাক্টর বলতে এখানে জিন বুঝাইছে, এই ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। এই মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয় বলতো? ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র। দেখো পাশেই কিন্তু লেখা আছে যে ল অফ সেগ্রিগেশন, এই যে যেমন ল অফ মনোহাইব্রিড ক্রস বা ল অফ সেগ্রিগেশন, অর্থাৎ এটা পৃথকীকরণ সূত্র বলা হয়। কেন? এখন আমি এটা একটু বলে দিই। দেখো এই যে এটা একটা জিন, মানে জিনগুলো, আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে, ঠিক আছে? জিন কখনো একা অবস্থান করে না। এই জিন কিন্তু আবার সেই জিন না ভাইরা, এটাও মাথায় রাখো। এই জিন কিন্তু আবার ওইটা না যে যারে ধরে সে বোঝে, এটা না। বা জিন এক প্রকার অলৌকিক শক্তি যা আমরা দেখতে পাই না, ওই জিন না। এই জিন হচ্ছে নর্মাল জিন। ব্যাপারটা হচ্ছে মানে আমাদের যেটা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেই জিন। এখন দেখো এই জিনের সাথে অ্যালিল মানে জিন জোড়া, মানে জিন পরস্পর পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ জিন কখনো একা অবস্থান করে না, একত্রে এক জোড়া অবস্থান করে। তো এইটাকে বলা হয়, এই প্রথম এর অ্যালিল হচ্ছে দ্বিতীয় এ, আর দ্বিতীয় এর অ্যালিল হচ্ছে প্রথম এ, অর্থাৎ এরা পরস্পরের অ্যালিল। যেহেতু এরা জোড়া জোড়া অবস্থান করে, তো একটাকে অপরটার কি বলা হয়? অ্যালিল বলা হয়। বা এই যে এইটাও হচ্ছে এক জোড়া অ্যালিল, বা এই যে এইটাও হচ্ছে এক জোড়া অ্যালিল। তো যখন তারা গ্যামিট সৃষ্টি করবে, অর্থাৎ গ্যামিট সৃষ্টির সময় তোমার কি ঘটবে বলো তো? গ্যামিট সৃষ্টির সময় তোমার হচ্ছে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ এই অ্যালিলটা, একটা অ্যালিল
কোনো একটা গ্যামিটে প্রবেশ করবে, অন্য একটা অ্যালিল বা অপর অ্যালিলটা অন্য গ্যামিটে প্রবেশ করবে। এটার ক্ষেত্রেও সেম, যে বড় হাতের এ যদি একটা গ্যামিটে প্রবেশ করে তাহলে ছোট হাতের এ যেটা আছে এই অ্যালিলটা অন্য একটা গ্যামিটে প্রবেশ করবে। আবার এটার ক্ষেত্রেও সেম, যে একটা এ কোন একটা নির্দিষ্ট গ্যামিটে প্রবেশ করবে, দ্বিতীয় এটা ভিন্ন একটা গ্যামিটে প্রবেশ করবে। এইটাই তোমার বুঝাইছে যে এরা পাশাপাশি অবস্থান করবে, কখনো কিন্তু মিশ্রিত হয়ে যায় না, দুইটা এ কিন্তু কখনো একত্রিত হয়ে যায় না। ঠিক তেমনিভাবে এই বড় হাতের ছোট হাতের একত্রিত হয় না, ছোট হাতের এরাও একত্রিত হয় না। বাট যখন জনন কোষ সৃষ্টি হবে, সেই জনন কোষ সৃষ্টিকালে এরা পরস্পর থেকে কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। এটা ছিল তোমার প্রথম সূত্র যে আছে, সেই প্রথম সূত্রের ব্যাখ্যা। ঠিক আছে, এখন তোমার দ্বিতীয় সূত্র যেটা আছে, এখন দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে বলতো, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। অর্থাৎ তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, ধরো তোমার কাছে আছে একটা লম্বা এবং হলুদ পাতাযুক্ত উদ্ভিদ, আরেকটা আছে তোমার কি দেখো লম্বা হলুদ পাতাযুক্ত উদ্ভিদ, আর আরেকটা আছে কি খাটো সবুজ পাতাযুক্ত উদ্ভিদ। এই যে লম্বা মানে বড় হাতের টি, হলুদ মানে ইউলো বা ওয়াই বড় হাতের ওয়াই, আর খাটো মানে ছোট হাতের টি, সবুজ মানে ছোট হাতের ওয়াই। তো যখন তারা কি করছে, তারা হচ্ছে তাদের মধ্যে ক্রস ঘটাইলে F1-এ দেখবা যে তোমার সবগুলাই কিরকম, আর এরা যখন F1-এ সবগুলা বংশধর কেমন হবে বলি, F1-এ সবগুলা হবে তোমার হচ্ছে এরকম হবে টি টি ওয়াই ওয়াই, সবগুলো এমন হবে। দেখো এটা হচ্ছে ডমিনেন্ট অ্যালিল, এটা হচ্ছে রেসিসিভ অ্যালিল, এটা ডমিনেন্ট অ্যালিল, এটা রেসিসিভ অ্যালিল। ডমিনেন্ট অ্যালিল রেসিসিভকে কি করে রাখবে, বা প্রচ্ছন্ন অ্যালিলকে কি করে রাখবে, তাকে নিষ্ক্রিয় করে রাখবে। ফলে বৈশিষ্ট্য কি প্রকাশ পাবে, এই টি আর ওয়াই এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ লম্বা এবং হলুদ। অর্থাৎ কি হবে, এটাও হবে লম্বা হলুদ। এই জিনিসটা মাথায় রাখবা, এটা হচ্ছে লম্বা হলুদ, লম্বা হলুদ, খাটো সবুজ, খাটো সবুজ, তাই না, খাটো সবুজ, লম্বা হলুদ খাটো সবুজ। কিন্তু যখন দেখো F1-এ সবাই কি আসছে, লম্বা হলুদ আসছে, F1-এ সবাই হবে লম্বা হলুদ। এখন এদের মধ্যে যদি তুমি আবার ক্রস ঘটাও তাহলে দেখো কি ঘটবে, অর্থাৎ এটার সাথে আবার আরেকটার ক্রস ঘটাইলা, F1-এ তো একটা তৈরি হয় না, F1-এ তো কয়েকটা তৈরি হয়েছে। তো এদের সাথে ক্রস ঘটাইলে F2-তে যখন তোমার গ্যামিট সৃষ্টি হবে, গ্যামিট সৃষ্টি গেলে এই টি অ্যালিলটা এই টি থেকে মুক্ত হবে, আর এই ওয়াই অ্যালিলটা এই ওয়াই থেকে মুক্ত হবে, এবং মুক্ত হয়ে এরা এই টি আর ওয়াই অথবা এই টি আর ওয়াই অথবা এই টি এই ওয়াই এরা যে কোনো একটা গ্যামিটে প্রবেশ করবে একত্রে। অর্থাৎ তোমার গ্যামিট হবে এই জায়গা থেকে সম্ভাব্য গ্যামিট যে কয়টা হবে, চারটা গ্যামিট হতে পারে সম্ভাব্য। একটা হচ্ছে টি বড় হাতের ওয়াই, বড় হাতের টি বড় হাতের ওয়াই, আরেকটা বড় হাতের টি ছোট হাতের ওয়াই, ছোট হাতের টি বড় হাতের ওয়াই, ছোট হাতের টি ছোট হাতের ওয়াই, এরকম সম্ভাব্য গ্যামিট তৈরি হইতে পারে। ঠিক আছে, এখন এই যে গ্যামিট সৃষ্টিকালে দেখো পরস্পর থেকে আবার পুনরায় কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। অর্থাৎ প্রথম বংশধরে যদিও সবগুলো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, এবার দ্বিতীয় বংশধরে এসে কি হয়েছে, তারা জনন কোষ সৃষ্টিকালে পরস্পর থেকে পৃথক হয়ে গেছে এবং ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করছে। তো এইটাই হচ্ছে তোমার মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা আছে, যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে বিন্যস্ততার সূত্র। এইখানে দেখো টি এর সাথে বড় হাতের ওয়াইও হইতে পারে, টি এর সাথে ছোট হাতের ওয়াই হইতে পারে, আবার ছোট হাতের টির সাথে বড় হাতের ওয়াই, ছোট হাতের টি এর সাথে ছোট হাতের ওয়াই, যে কোনোটা হইতে পারে। এটা কিন্তু কোনো ফিক্সড না, যে কোনোটার সাথে যে কোনোটা হইতে পারে, বাট এই চারটার মধ্যে হবে এটা ফিক্সড, বাট কোনটা হবে সেটা তুমি জানো না, যে কোনোটা হইতে পারে। এইটাই হচ্ছে তোমার স্বাধীনতা, যে কোনোটা হইতে পারে, কিন্তু কোনটা হবে তুমি জানো না। এটা হচ্ছে স্বাধীনভাবে বিন্যস্ততার সূত্র। তো এই জিনিসটাই বলছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে। ঠিক আছে, এখন চলো আমরা পরবর্তী ব্যাখ্যাগুলোতে যাই। এখন মেন্ডেলের প্রথম সূত্র যেটা আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্র অনুসারে আমাদের নর্মালি অনুপাত আসার কথা 3:1, কিন্তু এখানে অসম্পূর্ণ প্রকটতা দেখাইছে। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা বলতে আমরা মূলত কি বুঝি? অসম্পূর্ণ প্রকটতা আমি তোমারে সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তোমার কাছে কি আছে, একটা লাল কালার, তোমার কাছে লাল রং আছে প্লাস সাদা রং আছে। এখন তুমি যদি দুইটাকে মিক্সড করে দাও, কি হয়ে যাবে বলো তো ভাইরা? দুইটাকে মিক্সড করে দিলে গোলাপি রং হয়ে যাবে। এখন এটা কিন্তু এই যে গোলাপি রংটা না সাদা না লাল, কোনোটাই না, দুইটার মাঝামাঝি। বাট জিন কিন্তু কখনো মিক্সড হইতে পারে না, জিন কখনো মিক্সড হইতে পারে না। ঠিক আছে, জিন কখনো কি হইতে পারে না, মিক্সড হইতে পারে না। এরা পরস্পর পাশাপাশি অবস্থান করবে এবং সব শেষে কি করবে, যখন জনন কোষ সৃষ্টি করবে তখন ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। তো এইখানে কি করছে, ধরো এই লাল যে জিনটা আছে, এই লাল জিন সাদা জিনের কার্যকারিতাকে বাধা দিছে, পুরোপুরি দিতে দেয় নাই। আবার সাদা জিন পুরোপুরি লাল জিনের কার্যকারিতাকে প্রকাশ করতে দেয় নাই। ঠিক আছে, অর্থাৎ বাধা না, মেনলি অসম্পূর্ণ প্রকটতা, মানে দুইজনেই দুইজনের বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। অর্থাৎ তোমার হালকা সাদাও রাখছে আবার হালকা লালও রাখছে, যার ফলে দুইটার মধ্যবর্তী একটা বর্ণ উপস্থিত হয়েছে, যার নাম কি, গোলাপি বর্ণ। ঠিক আছে,
তো সন্ধ্যামালতী নামে একটা ফুল আছে, এই সন্ধ্যামালতী লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন ঘটাইলে প্রথম বংশধরে কি হয়, সবগুলো গোলাপি বর্ণের ফুল পাওয়া যায়। কেন গোলাপি পাওয়া যায়? কারণ এইখানে যে তোমার জিনটা কাজ করছে, জিনটা কাজ করার ফলে কি করছে, একটা মধ্যবর্তী বর্ণ বা ইন্টারমিডিয়েট একটা কালার নিয়ে আসছে। ঠিক আছে, কি কালার? ইন্টারমিডিয়েট একটা কালার নিয়ে আসছে। আর এটার জন্য যে দায়ী জিন তার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। ইন্টারমিডিয়েট জিন কেন বলা হয়েছে? কারণ এখানে লাল এবং সাদা দুইজনেই পরস্পর মানে দুইজনেই কাজ করছে। দুইজনে কাজ করার ফলে কখনোই ফুলটা পুরোপুরি লালও হয় নাই, পুরোপুরি সাদাও হয় নাই। ঠিক আছে, এটা মাথায় রাখবা। অর্থাৎ তোমার লাল আর সাদা দুইটাকে মিক্সড করলে কি হয়, গোলাপি হয়ে যায়। যেহেতু দুইজনেই দুইজনের প্রভাব খাটাইছে, লাল বলছে আমি তোরে ছাড় দিব না, আবার সাদা বলছে আমি তোরে ছাড় দিব না, মানে দুইজনেই দুইজনের প্রভাব খাটাইছে। দুইজনের প্রভাব খাটানোর ফলে কি হয়ে গেছে, বর্ণটা আলটিমেটলি তখন লাল বলছে আমিও আমার প্রভাব দেখাচ্ছি, সাদা বলতেছে আমিও আমার প্রভাব দেখাচ্ছি। দুইজনের প্রভাব যখন দেখাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কি হয়ে গেছে, দুইজনের প্রভাবটা দেখাইতে পারবে, ফলে দুইটার মধ্যবর্তী একটা বর্ণ উপস্থিত হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট একটি বর্ণ উপস্থিত হবে, যার জন্য দায়ী কি জিন, এই ইন্টারমিডিয়েট জিন। এখন দেখো এটা কিভাবে হয়। যখন তুমি ক্রস ঘটাইছো প্রথম বংশধরে দেখো কি হয়েছে, এই যে এফ অঞ্জনু যেটা আছে, এই এফ অঞ্জনুতে অর্থাৎ লাল ফুলের কি আর আর, অর্থাৎ আর এটাকে তুমি কিভাবে লিখতে পারো, একটা আর একটা আর সাদা ফুল যেটা সেটা হচ্ছে ছোট হাতের আর। এখন এদের মধ্যে যখন তুমি ক্রস ঘটাইছো, দেখো এদের মধ্যে ক্রস ঘটাইলে তোমার এই যে এইখানে বড় হাতের আর এর সাথে ছোট হাতের একটা আর যাবে, প্রত্যেকটাতেই কিন্তু সেম হবে, যে বড় হাতের একটা আর এর সাথে ছোট হাতের আর, এই যে এইভাবে যাবে। এইভাবে দেখো সবগুলা কিন্তু এই যে এরকম আর এই জিনোটাইপ বিশিষ্ট হবে। এটা হচ্ছে তোমার জিনোটাইপ। আর এই জিনোটাইপের জন্য যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হচ্ছে মানে মূলত জিনের যে মানে জিনগুলো যেভাবে বিন্যস্ত থাকে সেটা হচ্ছে জিনোটাইপ। আর এই জিনোটাইপের কারণে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হচ্ছে ফিনোটাইপ। তো এটা কি ধরনের বৈশিষ্ট্য দেখা দিবে? সাদা ফুল, গোলাপি বর্ণের, তাই না? সবগুলোই কেমন হবে? সবগুলোই হবে তোমার গোলাপি। তো তোমরা কিন্তু এটা ইজিলি বুঝতে পারতেছো যে সব কয়টা ফুল কেমন হবে। সব কয়টা ফুল এই যে আর অর্থাৎ গোলাপি হবে। এখন এফ অঞ্জনুর মধ্যে যেগুলো উৎপন্ন হয়েছে, যে এফ ওয়ান জেনারেশনের মধ্যে যে কয়টা ফুল উৎপন্ন হয়েছে, অর্থাৎ তোমার ধরলাম 4টা ফুল উৎপন্ন হয়েছে, চারটাই সাদা হয়েছে। এখন এদের মধ্যে এই চারটাই গোলাপি হয়েছে। এখন এই 4টা গোলাপির মধ্যে 2টা গোলাপি ফুলটা তুমি নিয়ে আসছো, এই গোলাপি ফুল আর এই গোলাপি ফুল, এই 2টা ফুলের মধ্যে এখন ক্রস ঘটাও। এই 2টা ফুলের মধ্যে ক্রস ঘটাইলে দেখো কি উৎপন্ন হয়। এই 2টা ফুলের মধ্যে ক্রস ঘটাও যদি তুমি, অর্থাৎ গোলাপি এবং গোলাপির মধ্যে ক্রস ঘটাইলে F2 জনুতে দেখো কি উৎপন্ন হয়। এখানে এই যে আর এখন এদের মধ্যে ক্রস ঘটাইলে দেখো এই আর এর সাথে যদি তুমি ক্রস ঘটাও এই আর এর, তাহলে কি হবে? জিনোটাইপ হচ্ছে আর এই আর এর সাথে ক্রস ঘটাইলা তুমি এই ছোট হাতের আর এর, জিনোটাইপ হবে কি? আর ছোট হাতের আর। এই আর এর সাথে তুমি ক্রস ঘটাইলা এই আর এর, কি ঘটবে? বড় হাতের আর ছোট হাতের আর। এই আর এর সাথে তুমি ক্রস ঘটাও এই যে এই আর এর, কি হবে? ছোট হাতের আর। এখানে দেখো এটা হচ্ছে লাল, এটা হচ্ছে তোমার গোলাপি, এটা হচ্ছে সাদা। ফলে অনুপাত কত হয়ে গেছে? লাল হয়েছে একটা, সাদা গোলাপি হয়েছে 2টা, সাদা হয়েছে কত? একটা, 1:2:1। অর্থাৎ তোমার অনুপাত হওয়ার কথা ছিল 3:1। মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী তোমার সেকেন্ড জেনারেশনে অনুপাত আসার কথা 3:1, তা না এসে কত আসছে? 1:2:1। ফলে এটা কি হয়েছে? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, এই জিনিসটা আশা করি সবাই তোমরা ক্লিয়ার। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করে পরবর্তীতে। চলো পরবর্তী টপিকে যাই, সমপ্রকটতা। আচ্ছা, আগেরটা পড়ছি আমরা কি? অসম্পূর্ণ প্রকটতা। আর এটা আমরা এখন কি দেখব? সমপ্রকটতা। অর্থাৎ সমপ্রকটতা বলতে কি বুঝায়? দেখো সমপ্রকটতা বলতে কি বুঝায়, দেখো অসম্পূর্ণ প্রকটতা কি? যেটা হচ্ছে মধ্যবর্তী একটা জিন আসছে, অর্থাৎ হুবহু মানে লাল সম্পূর্ণভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই, সাদাও সম্পূর্ণভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই, বরং দুটার মধ্যবর্তী একটা আসছে, যার জন্য ওইটার নাম কি? অসম্পূর্ণ প্রকটতা। কারণ ওইটা দুইটার মধ্যবর্তী একটা বর্ণ আসছে, কোনো বর্ণই পুরোপুরিভাবে আসে নাই, যার জন্য এটার নাম অসম্পূর্ণ প্রকটতা। এটার নাম কি? সমপ্রকটতা। অর্থাৎ ধরো তোমার যদি এইখানে যেটা আছে কালো এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটাইছে, এই ক্রস ঘটানোর ফলে সমপ্রকটতা লক্ষ্য করা যায়। কিভাবে লক্ষ্য করা যায়? দেখো কালো পালক বিবি, কালো পালক দ্বারা বুঝাইছে বিবি, আর সাদা পালক দ্বারা মানে সাদা পালক বুঝাইছে WW। এইটা মানে এই জিনোটাইপ দ্বারা মোরগ মুরগিতে ক্রস ঘটানো হলে এফ অঞ্জনুর সকল মুরগি হলো কালো বা সাদা না হয়ে সমপ্রকটতার কারণে
কালোর মাঝে সাদা ছোপ যুক্ত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু সমপ্রকটতা, কালো বলবে যে আমিও সমানভাবে প্রকাশ করব, সাদা বলবে আমিও সমানভাবে প্রকাশ করব, তখন দুইজনে বলবে ঠিক আছে যা, দুইজনেই সমানভাবে প্রকাশ করব। তখন কালো মুরগির কালার হবে কালো, বাট সেই কালো মুরগির মাঝখানে সাদা সাদা ছোপযুক্ত দাগ থাকবে। আগেরটায় কি হয়েছিল, আগেরটায় বলছিল অয় সম্পূর্ণভাবে প্রকাশ করতে, মানে অয় সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না, আরেকজনের সম্পূর্ণভাবে প্রকাশ করতে দিবে না, যার জন্য আসছিল গোলাপি বর্ণ। আর এটাই কি হয়েছে, দুইজনে একটা নেগোসিয়েশনে আসছে বা আসছে, বা দুইজনে মধ্যস্থতায় আসছে। দুইজনে মধ্যস্থতায় আসার ফলে তারা কি বলছে যে ঠিক আছে তোর বর্ণও প্রকাশ পাবে, আমার বর্ণও প্রকাশ পাবে। তারা এইভাবেই কিন্তু বর্ণটা প্রকাশ করছে। ফলে কালোর মাঝখানে কি সাদা চেকযুক্ত হয়, অর্থাৎ বিডাব্লিউ দ্বারা কি বোঝাইছে যে কালোর মাঝখানে সাদা সাদা ছোপযুক্ত হবে এই মুরগিটা। এখন কালো বর্ণের মোরগ, সাদা বর্ণের মুরগি, দেখো এই যে বিডাব্লিউ। এখন এটা হচ্ছে F1 জিনোটাইপ। F2 তে কি ঘটবে, এই যে চেকযুক্ত সাদা চেকযুক্ত কালো মোরগ, সাদা চেকযুক্ত কালো মুরগি, এই দুইটার মধ্যে ক্রস ঘটাইছে। এখন অর্থাৎ F1 জন্যতে যারা উৎপন্ন হয়েছে তাদের মধ্যে ক্রস ঘটাইছে। তাদের মধ্যে ক্রস ঘটানোর ফলে কি উৎপন্ন হয়, দেখো এই F2 তে সেম ভাবে তোমার এই যে সেম জিনিসগুলো উৎপন্ন হয়েছে। দেখো বিবি, বিডাব্লিউ, বিডাব্লিউ, ডাব্লিউ। হওয়ার কথা কত ছিল, 3:1 হওয়ার কথা ছিল, 3:1। 3:1 না হয়ে কত হয়েছে, 1:2:1, অর্থাৎ 1:2:1। সাদা, সরি কালো, তারপর চেকযুক্ত মুরগি দুইটা, আর একটা হচ্ছে সাদা মুরগি। ফলে কি হয়েছে, তোমার মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটছে। এই জিনিসটা এখানে বুঝাইছে, আশা করি ক্লিয়ার। এরপরে চলো আমরা যাবো কোথায়, মারণ জিন বা লিথাল জিন। এই মারণ জিন বা লিথাল জিনের অনুপাত কত, নর্মালি মেন্ডেলের তোমার প্রথম সূত্র অনুযায়ী হওয়ার কথা কত ছিল, 3:1 হওয়ার কথা ছিল, কিন্তু মারণ জিন বা লিথাল জিনের কারণে হয়ে গেছে কত, অনুপাত 2:1 হয়ে যায়। কেন হয়ে যায় এখন সেটা আমরা দেখব। লিথাল জিন হচ্ছে, লিথাল জিনের প্রভাবে লিথাল জিনের প্রভাবকে কি বলা হয়, লিথালিটি বলা হয়ে থাকে। অর্থাৎ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে, বা ধরো যে জীবের কোনো ক্ষতিগ্রস্ত বা জীব কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই সব জিনকে আমরা কি বলবো, লিথাল জিন বলবো। কোনো জিনের মিউটেশন মানে হচ্ছে জেনেটিক্যালি বা বংশগতভাবে পরিবর্তন, অর্থাৎ একটা জিনের মধ্যে যদি পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে তোমার মিউটেশন। তো এই মিউটেশনের কারণেই নর্মালি একটা জিনের মধ্যে পরিবর্তন ঘটতে পারে। এখন দেখো জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে, কি অবস্থায়, যেসব জিন হোমোজাইগাস, এইটা কিন্তু উল্লেখ করতে হবে। হোমোজাইগাস মানে এই যে ওয়াই বা এই যে ওয়াই ছোট হাতের ওয়াই এইরকম, এটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, এটা হচ্ছে হোমোজাইগাস রেসেসিভ। হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস রেসিভ। তো এটা হচ্ছে মূলত যদি মানে একটা জিনের তো অ্যালিল থাকে কয়টা, দুইটা অ্যালিল, মানে জিন তো কখনো একা থাকে না, এরা জোড়ায় অবস্থান করে। তো যদি জোড়ায় অবস্থানকারী অ্যালিল দুইটা যদি একই ধরনের হয় তাহলে সেটা হোমোজাইগাস, আর অ্যালিল দুইটা যদি ভিন্ন প্রকৃতির হয় তাহলে হেটেরোজাইগাস। যেমন ওয়াই ছোট হাতের ওয়াই, এটা হচ্ছে হেটেরোজাইগাস, এটা হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস। এটা হোমোজাইগাস ডমিনেন্ট, এটা হোমোজাইগাস রেসিভ, আর এটা হচ্ছে হেটেরোজাইগাস। এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো পরবর্তী স্লাইড আমরা যাই। লিথাল জিনের প্রভাবে কিরকম হয়, মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা এখন দেখব যে, আর এটা কে আবিষ্কার করছে, লুসিয়েন কুয়েনো কত 1905 সালে এটা আবিষ্কার করছে, এবং এটা আবিষ্কারের জন্য কিন্তু উনি নোবেল পুরস্কার পাইছে। এখন দেখো এখানে যেটা ঘটছে, তোমার নর্মালি ইঁদুরের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে ওয়াই। হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে ওয়াই। আর 11টি মানে আমরা নর্মালি যেসব ইঁদুর দেখতে পাই, তো এটার জন্য বর্ণের লোমের জন্য দায়ী কোনটা, প্রচ্ছন্ন জিন হচ্ছে ওয়াই। হলুদ বর্ণ যেহেতু কালার হলুদ, তাহলে প্রকট জিন কোনটা হবে, অবশ্যই ওয়াই হবে। ওয়াই দ্বারা ইউলো বুঝাই। এখন দেখো ওয়াই এর বিপরীত কোনটা, মানে ওয়াই যদি হলুদ প্রকাশ করে, হলুদের বিপরীত যে বর্ণটা আছে ওইটা কোনটা দ্বারা প্রকাশ করবে, ওইটা আমরা ছোট হাতের ওয়াই দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, মানে অর্থাৎ ওইটা হচ্ছে প্রচ্ছন্ন, মানে ফিনোটাইপ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর ওয়াই হচ্ছে প্রচ্ছন্ন জিন। আর ওয়াই দ্বারা যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন ফিনোটাইপ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন মেন্ডেলের সূত্র অনুযায়ী বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ হচ্ছে ওয়াই। বিশুদ্ধ 11টি বর্ণের জিনোটাইপ হচ্ছে ছোট হাতের ওয়াই। কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় কোনোটি বিশুদ্ধ হোমোজাইগাস জিনোটাইপধারী নয়, কারণ ওয়াই জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে। ওই যে বললাম যে কোনো জিন যদি হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ হয় তাহলে সেই জিনকে কি বলা হয়, লিথাল জিন বলা হয়। এই ক্ষেত্রে তোমার হলুদ বর্ণের জন্য দায়ী যে জিন আছে, এই যে ওয়াই জিন, এই ওয়াই জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে হলুদ বর্ণের ইঁদুর জন্ম নিবে না, মানে হলুদ বর্ণের ইঁদুর জন্ম নেওয়ার আগেই মূলত ভ্রূণ অবস্থায় সে মৃত্যুবরণ করবে। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের জিনোটাইপ বিশিষ্ট ইঁদুরের গঠন পৃথিবীতে উল্লেখ নাই। তো পৃথিবীতে তুমি হলুদ বর্ণের যেসব ইঁদুর দেখতে পাও তাদের গঠন হচ্ছে ওয়াই ছোট হাতের ওয়াই,
অর্থাৎ এই ওয়াই দ্বারা হলুদ বর্ণ প্রকাশ পাইছে, আর এটা কি হয়েছে, এটা দ্বারা বুঝাইছে তোমার হেটেরোজাইগাস অবস্থায় আছে। যখনই হোমোজাইগাস অবস্থায় যাবে তখনই তারা ভ্রূণ অবস্থাতেই মারা যাবে, তারা কিন্তু পৃথিবীর মুখ দেখতে পাবে না, ভ্রূণ অবস্থাতেই মারা যাবে। আর এই অবস্থায় যারা হচ্ছে সার্ভাইভ করবে, পৃথিবীতে যেসব হলুদ বর্ণের ইঁদুর আছে সবগুলো হচ্ছে তোমার এই জিনোটাইপধারী, তো এটা মাথায় রাখবা। এখন পুরুষ হলুদ বর্ণের শঙ্কর, স্ত্রী হলুদ ইঁদুরের শঙ্কর, অর্থাৎ পুরুষ হলুদ ইঁদুর। ওই যে বললাম পৃথিবীতে যারা হলুদ ইঁদুর আছে সবাই কেমন, এই যে হেটেরোজাইগাস অবস্থায় আছে। তো দেখো পুরুষ হলুদ ইঁদুর যেটা, ওইটাও হেটেরোজাইগাস অবস্থায় থাকবে, ওই আবার স্ত্রী হলুদ ইঁদুর যেটা, ওইটাও হেটেরোজাইগাস অবস্থায় থাকবে। এদের মধ্যে যখন তুমি ক্রস ঘটাবা, দুইটা হলুদ ইঁদুরের মধ্যে ক্রস ঘটাইলে দেখো কত আসে। এটার মধ্যে ক্রস ঘটাইলে যে চেকার বোর্ডের মাধ্যমে এই দিকে হচ্ছে তোমার পুরুষ, এই চিহ্ন দ্বারা তোমার বোঝায় মেল, আর এটা দ্বারা বোঝায় ফিমেল। এখন দেখো মেল দ্বারা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, আর এইদিকে ফিমেল দ্বারা বুঝাইছে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। এখন এই ওয়াই মিলে কোন জিনোটাইপ আনছে, এই জিনোটাইপ। তারপরে এই যে এই ওয়াই আর এই ছোট হাতের ওয়াই, যেটা ছোট হাতের ওইটাকে পরে লিখবা, যেটা বড় হাতের ওইটাকে আগে লিখবা। এই যে এটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এটা কিন্তু হলুদ ইঁদুর, বাট এ কি করছে, হেটেরোজাইগাস, তাই সারভাইভ করছে। এটা কেমন, ছোট হাতের ওয়াই, এটা বড় হাতের ওয়াই, দেখো এটাও হলুদ ইঁদুর হইছে, এ কি করছে, সারভাইভ করছে, কারণ এটা হেটেরোজাইগাস। ছোট হাতের ওয়াই, এটা কি ধরনের বর্ণ হয়েছে, 11টি বর্ণ হয়েছে। আর কত হয়েছে, ছোট হাতের ওয়াই, জিনোটাইপ হয়েছে ছোট হাতের ওয়াই। এখন দেখো মৃত যেটা হয়েছে, এটা কত, বড় হাতের ওয়াই, এই জিনোটাইপ দ্বারা কি হয়েছে, এটা মৃত হয়েছে। তো মৃত হইলে এটাকে কি তুমি আর গণনায় ধরবা না। ফলে 3:1 পরিবর্তে কত হয়ে গেছে, দুইটা হলুদ বর্ণের একটা 11টি বর্ণের। এখন কত হবে, 3:1 হওয়ার কথা ছিল, 3:1 না হয়ে এটার পরিবর্তে কত হয়েছে, 2:1 হয়ে গেছে। এইটাই হচ্ছে তোমার লিথাল জিন। এখন যেসব লিথাল জিনের প্রভাবে তোমার 50%-এর অধিক জীব মারা যায় তাদেরকে কি বলি আমরা, সেমি লিথাল জিন। আর যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম জীব মারা যায় তাদেরকে আমরা বলবো সাব ভাইটাল জিন। একটা হচ্ছে সেমি লিথাল জিন, যাদের প্রভাবে 50%-এর অধিক জীব মারা যায় তারা হচ্ছে সেমি লিথাল জিন, আর যাদের প্রভাবে 50%-এর কম জীব মারা যায় তারা হচ্ছে সাব ভাইটাল জিন। এই ছিল হচ্ছে আমার মেন্ডেলের প্রথম সূত্র, যা আছে প্রথম সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রথম সূত্রের ব্যতিক্রম। আশা করি তোমরা সবাই কিন্তু এটা পারবা। কারো যদি তারপরে প্রবলেম থাকে তো আমাদেরকে জানাবা। আচ্ছা, এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্র তো আমি একটু আগে ব্যাখ্যা করছি, যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি, স্বাধীনভাবে বিন্যস্ততার সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ঠিক আছে, অর্থাৎ তোমার এই যে যদি গ্যামিট উৎপন্ন হয়, গ্যামিটের সাথে ধরো যে তোমার বড় হাতের টির সাথে বড় হাতের ওয়াই যাবে, নাকি বড় হাতের টির সাথে ছোট হাতের ওয়াই যাবে, নাকি ছোট হাতের টির সাথে বড় হাতের ওয়াই যাবে, নাকি ছোট হাতের টির সাথে ছোট হাতের ওয়াই যাবে, মানে এই চারটার মধ্যেই যাবে, কিন্তু কোনটার সাথে বা কোন ধরনের বিন্যাস যাবে বা কম্বিনেশনটা যাবে সেটা আমরা জানি না। তো এইটাই হচ্ছে তোমার মূলত স্বাধীনতা, যে সে যে কোনোভাবে যাইতে পারে, কিন্তু আলটিমেটলি তার এই চারটার মধ্যেই যাইতে হবে, কিন্তু তার যাইতে হবে কোনো না কোনোভাবে, তাকে যাইতে হবে। অর্থাৎ এটা তার স্বাধীনতা, সে যে কোনো ইচ্ছাভাবে যাক, কিন্তু তাকে যাইতে হবে, কিন্তু সে যে কোনো ইচ্ছাভাবে মানে জিনোটাইপটা বা এই যে গ্যামিটের মধ্যে যে প্রবেশ করবে, একত্রে এই টি এক ধরনের জিন, ওয়াই হচ্ছে আরেক ধরনের জিন। এই টি এর অ্যালিল ছিল তোমার বড় হাতের টি, ওয়াই এর অ্যালিল ছিল বড় হাতের ওয়াই, টি এর অ্যালিল ছিল ছোট হাতের টি, ওয়াই এর অ্যালিল ছিল ছোট হাতের ওয়াই। এখন এই যে এইখানে যা আসছে, এইখানে দেখো এরা এক জিন, এরা দুজন মিলে হচ্ছে আরেকটা জিন। এখন যখন এদের থেকে গ্যামিট উৎপন্ন হয়েছে তখন এই টি এর সাথে একটা, মানে এই জিনের একটা অ্যালিল, এই জিনের একটা অ্যালিল মিলে কোন একটা গ্যামিটে প্রবেশ করবে। এখন কোনটা করবে, এই টি এর সাথে ওয়াই যাইতে পারে, টি এর সাথে ছোট হাতের ওয়াই যাইতে পারে, আবার ছোট হাতের টি এর সাথে বড় হাতের ওয়াই যাইতে পারে, ছোট হাতের টি এর সাথে ছোট হাতের ওয়াই যাইতে পারে, যে কোনোটা যাইতে পারে। তো এইটাই হচ্ছে মূলত তোমার স্বাধীনভাবে বিন্যস্ততার সূত্র। আমরা নিজেরাও ফিক্সড করে বলতে পারি না যে কোনটা যাবে, কিন্তু যে কোনো একটা যাবে, এই কম্বিনেশনের মধ্যেই কোনো একটা যাবে। তো দেখো, যাই হোক, এই যে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নর্মালি অনুপাত কত, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে অনুপাতটা, ওইটা হওয়ার কথা হচ্ছে তোমার 9:3:3:1। কত হওয়ার কথা, 9:3:3:1 এটা হওয়ার কথা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত। এটা কি, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। এটা হচ্ছে তোমার ফিনোটাইপিক অনুপাত। কিন্তু আমরা যখন দেখি পরিপূরক জিন ফিনোটাইপিক অনুপাত কত, 9:7 আইসা পড়ছে। এখন কিভাবে আসে এটা, দেখো, ভিন্ন দুটি লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এই অবস্থাকে সহপ্রকটতা বলে। আচ্ছা দেখো, ভিন্ন ভিন্ন লোকাস, যেমন তোমার আমি একটু আগেই দেখাইলাম যে এই যে
বড় হাতের টি আর এই যে এরকম যা আছে এই টি আর এই টি এরা হচ্ছে অ্যালিল। এই টি যে লোকাসে অবস্থান করে, এই ওয়াই কিন্তু সেম লোকাসে অবস্থান করে না, ওয়াই এর অবস্থান করার জায়গা আলাদা, কিন্তু গ্যামিট সৃষ্টিকালে এরা পরস্পর একত্রিত একটা গ্যামিটের মধ্যে প্রবেশ করবে। কিন্তু গ্যামিটের মধ্যে প্রবেশ করলেও যে এরা আবার তোমার একই লোকাসে অবস্থান করবে তা না, এদের লোকাস কিন্তু ভিন্নই থাকবে। ঠিক আছে, এগুলো অনেক জটিল ব্যাপার, বা আরো হায়ার স্টাডিজে যাও এগুলো আরো ক্লিয়ার হবা তোমরা। বাট এখন যতটুকু তোমাদের জন্য মনে রাখা দরকার আমি ততটুকু পড়াচ্ছি। 9:3:3:1 এটা মাথায় রাখবা, 9:3:3:1। এখন দেখো এখানে যেটা আছে ভিন্ন দুটি লোকাসে অবস্থিত। ভিন্ন লোকাস মানে হচ্ছে তোমার ভিন্ন ধরনের জিন। অর্থাৎ এইখানে দেখো বড় হাতের এ, বড় হাতে মানে এ হচ্ছে এক ধরনের জিন, বি হচ্ছে আরেক ধরনের জিন। যেহেতু এ এক ধরনের জিন, বি আরেক ধরনের জিন, তার মানে এই এ জিন আর বি জিন দুইটা লোকাস ভিন্ন। লোকাস ভিন্ন দেখে কিন্তু তারা ভিন্ন ধরনের জিন, কারণ একটা জিনের লোকাসে ওই একটা জিনই অবস্থান করে, একটা লোকাসে একটা জিনই অবস্থান করে, ওই লোকাসে ভিন্ন কোনো জিন অবস্থান করতে পারবে না। অর্থাৎ যেখানে এ জিনের লোকাস ওইখানে শুধু এ জিনই অবস্থান করতে পারবে, আর বি জিনের লোকাসে বি জিন অবস্থান করবে। এ জিনের লোকাসে বি জিন অবস্থান করতে পারবে না, মানে এ জিনের সাথে এ জিনের লোকাসে এ জিনের সাথে বি জিন কখনো অবস্থান করবে না, আবার বি জিনের লোকাসে বি জিনের সাথে এ জিন কখনোই অবস্থান করবে না। তাদের আলাদা আলাদা লোকাস আছে, কিন্তু গ্যামিট সৃষ্টির সময় তারা কি হয় পরস্পর থেকে পৃথক হয়ে ওই যে যখন ভিন্ন একটা গ্যামিটের মধ্যে প্রবেশ করে সেই গ্যামিটের মধ্যে যা তারা এ জিন ঠিকই এ জিনের জায়গা দখল করে, বি জিন যায় বি জিনের জায়গা দখল করে, বাট তাদের প্রবেশের সময় তারা একত্রিত হয়ে, একত্রিত বলতে মিলিত না, পাশাপাশি অবস্থান করে তারা যায় এখানে প্রবেশ করে। এখন দেখো এখানে যেটা বলছি, মিষ্টি মটর উদ্ভিদের সাদা ফুল বিশিষ্ট দুটি আলাদা স্ট্রেন পাওয়া যায়। মিষ্টি মটরে কি আচ্ছা, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকার জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে কি বলা হয়, পরস্পরের পরিপূরক জিন বলা হয়ে থাকে। এখন আমি এই জিনিসটা বুঝাই। দেখো দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন। এখন এখানে মিষ্টি মটর উদ্ভিদের সাদা ফুল বিশিষ্ট দুইটা আলাদা স্ট্রেন পাওয়া যায়। মিষ্টি মটর উদ্ভিদের সাদা ফুল বিশিষ্ট। এখন দেখো এটার জিনোটাইপ কেমন, যেমন সাদা ফুল বিশিষ্ট যে তার জিনোটাইপ এইরকম হবে অথবা এইরকম হবে। অর্থাৎ তোমার একটা জিন তোমার এরকম অবস্থায় থাকবে, আরেকটা জিন হচ্ছে পুরোপুরি দুইটাই হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় থাকবে। তোমার এইরকম ভাবেও যদি থাকে তাও তোমার সমস্যা নেই, এইরকম ভাবে থাকলেও তোমার সেম অবস্থায় হবে, সাদা অবস্থায় দেখা যাবে। এখন কি কারণে হয় আমি বলি। ধরো এইখানে কি আছে, এ জিন আছে, বি মানে এ আছে, বি আছে, আবার কি আছে ছোট হাতের এ বড় হাতের বি। এখানে দেখো এটা হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে, আবার এইখানে এই বি আছে হোমোজাইগাস রিসেসিভ অবস্থায়। এই দুইটা জিনের মধ্যে অর্থাৎ কোনোটা যদি হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় থাকে তাহলে অপর যে জিনটা আছে সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। অর্থাৎ এটা আমি পরিপূরক, যে একটা আরেকটার উপর নির্ভরশীল। অর্থাৎ তোমার এইখানে শুধু এ যদি ডমিনেন্ট অবস্থায় থাকে তাহলেও তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, কারণ এই যে বি জিনটা তোমার হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে। আবার এইখানে দেখো এই দুইটা ডমিনেন্ট আছে, তবুও বি জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। কেন পাবে না? কারণ এখানে এ হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে। তাহলে বৈশিষ্ট্য প্রকাশ পাইতে হলে কি হতে হবে, এর একটা ডমিনেন্ট থাকতে হবে, বি এর একটা ডমিনেন্ট থাকতে হবে। যদি এ আর বির প্রত্যেকেরই একটা একটা করে ডমিনেন্ট অ্যালিল থাকে তাহলেই একমাত্র তারা কি করবে, তারা হচ্ছে তোমার নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে। এখন আমি একটু যাই, দেখো এইখানে সাদা ফুল যেটা, দেখো বড় হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি, একটা হচ্ছে হোমোজাইগাস এ জিনটা আছে হোমোজাইগাস রিসেসিভ অবস্থায়, বি আছে হোমোজাইগাস ডমিনেন্ট অবস্থায়। এখানে এ জিন আছে হোমোজাইগাস ডমিনেন্ট অবস্থায়, আবার বি জিন আছে কি অবস্থায়, হোমোজাইগাস রিসেসিভ অবস্থায়। কিন্তু যখন এদের মধ্যে ক্রস ঘটাও এফ ওয়ান জনুতে দেখো কি দেখা যায়, এফ ওয়ান জিনোটাইপ যেটা আছে, এফ ওয়ান জিনোটাইপের মধ্যে ছোট হাতে মানে একটা হচ্ছে বড় হাতের এ ছোট হাতের এ, আর একটা বড় হাতের বি ছোট হাতের বি। এখন দেখো এইখানে এও ডমিনেন্ট অবস্থায় আছে একটা, বি এরও ডমিনেন্ট আছে একটা, তাহলে কি হবে, যেহেতু এও ডমিনেন্ট আবার বি এরও ডমিনেন্ট আছে একটা, কোনোটাই কিন্তু হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় নাই, প্রত্যেকেই কি আছে, হেটেরোজাইগাস অবস্থায় আছে। এও হেটেরোজাইগাস, বিও হেটেরোজাইগাস। যেহেতু এ আর বি কম্বিনেশন বা এ আর বি পরস্পরের উপর নির্ভরশীল এই বর্ণটা প্রকাশ পাইতে, ফলে কি হয়েছে, এ আর বি পরস্পর পরিপূরক জিন। একে ছাড়া বি মানে একে ছাড়া বি বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, আর বি কে ছাড়া এ বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। যখন এ আর বি একত্রিত হবে তখনই মানে এ কে ছাড়া বি, ডমিনেন্ট এ কে ছাড়া শুধু ডমিনেন্ট বি কখনো বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ করবে না, আবার শুধু ডমিনেন্ট বি কে ছাড়া শুধু ডমিনেন্ট এ কখনো বৈশিষ্ট্য প্রকাশ করবে না।
ঠিক আছে, বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ করবে না। একমাত্র তখনই করবে যখন একটা ডমিনেন্ট, মিনিমাম একটা ডমিনেন্ট এ এবং একটা ডমিনেন্ট বি, উভয় মিনিমাম একটা করে উপস্থিত থাকবে, ঠিক সেই মুহূর্তেই বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। দেখো এখানে একটা ডমিনেন্ট এ আছে, একটা ডমিনেন্ট বি আছে, অর্থাৎ দুইটাই হেটেরোজাইগাস অবস্থায় আছে, ফলে কি হবে, সবগুলো বেগুনি ফুল মিষ্টি মটর হবে, অর্থাৎ বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর হবে সবগুলোই। এখন এই F1 এর মধ্যে এটা উৎপন্ন হয়েছে, এইটা এইটা এইটা, এখন এই দুইটার মধ্যে একটা মেল আর একটা ফিমেলের মধ্যে ক্রস ঘটাই আমরা। একটা মেল আর একটা ফিমেলের মধ্যে ক্রস ঘটাইলে দেখো সম্ভাব্য জিনোটাইপ কয়টা হইতে পারে। ওই যে আমি দেখাইছিলাম তোমাদের সম্ভাব্য জিনোটাইপ কয় ধরনের হইতে পারে, দেখো তো। এই যে এইখানে বড় হাতের এ আছে, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, তাহলে প্রথমটাই হইতে পারে বড় হাতের এ, বড় হাতের বি, আরেকটা হইতে পারে বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের বি। এইভাবে কিন্তু কম্বিনেশনটা ঘটতে পারে। তো এইদিকে দিবা পুংগ্যামিট, পুংগ্যামিট মানে এই যে এই চিহ্ন, আর এইদিকে দিবা স্ত্রী গ্যামিট মানে এই চিহ্ন। এখন দেখো পুংগ্যামিট এখানে কোনটা আছে, এ বি, তারপরে এই যে এটা আনবা, তারপরে এই যে এটা আনবো, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের বি। ঠিক উপরের থেকে নিচের দিকে স্ত্রীতে যেটা উৎপন্ন হবে, বড় হাতের এ বি, এই যে বড় হাতের এ বি, বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের এ, ছোট হাতের বি, এইভাবে আনো। আনার পরে তারপরে তুমি তাদের মধ্যে এখন মিলায় দাও, এ বি এ বি, এখন এ আর এ পাশাপাশি অবস্থান করবে, বি পাশাপাশি অবস্থান করবে। এই যে দেখো বড় হাতের এ, বড় হাতের এ এটা হোমোজাইগাস ডমিনেন্ট অবস্থায় আছে, বড় হাতের বি এটাও হোমোজাইগাস ডমিনেন্ট। এখানে দেখো বড় হাতের এ আছে হোমোজাইগাস ডমিনেন্ট, বাট বড় মানে এইখানে যেটা আছে আরেকটা জিন, যে বি জিনটা যেটা আছে বা বি জিন যেটা আছে, সেই বি জিনের ক্ষেত্রে এখানে কি হয়েছে, মানে হেটেরোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ এখানে বি জিনেরও কিন্তু একটা ডমিনেন্ট জিন আছে, এরও ডমিনেন্ট আছে, বি এরও ডমিনেন্ট আছে, ফলে কি হয়েছে, বেগুনি বর্ণ দেখা দিছে। এখানে এও ডমিনেন্ট, বিও ডমিনেন্ট, সবগুলাই ডমিনেন্ট, ফলে বেগুনি বর্ণ। এখানে এ জিন ডমিনেন্ট হোমোজাইগাস ডমিনেন্ট অবস্থায় আছে, বাট বি জিনেরও কিন্তু একটা ডমিনেন্ট জিন আছে, ফলে এ আর বি মিলে বেগুনি ফুল তৈরি করছে। আবার দেখো এখানে একটা বড় হাতের আছে, ছোট হাতের আছে, অর্থাৎ এ জিনটা তোমার হেটেরোজাইগাস, বাট বি জিনটা হোমোজাইগাস ডমিনেন্ট অবস্থায় আছে। তো এখানে বি জিনও ডমিনেন্ট জিন আছে, এরও একটা ডমিনেন্ট জিন আছে, ফলে কি হয়েছে, বেগুনি ফুল। এখানে এ একটা ডমিনেন্ট, বি এর একটা ডমিনেন্ট আছে, অর্থাৎ এ আর বি দুইটাই হেটেরোজাইগাস অবস্থায় আছে, বাট দুইটারই কি আছে, একটা করে ডমিনেন্ট জিন আছে, ফলে এটা কি হয়েছে, বেগুনি ফুল। এখানে দেখো বড় হাতের এ দুইটা আছে, বড় হাতের বি আছে একটা, তো এখানে কি এ জিনও ডমিনেন্ট আছে, বি জিনেরও ডমিনেন্ট জিন আছে, ফলে এটা বেগুনি ফুল। এইখানে দেখো দুইটা এ আছে বড় হাতের, বাট দুইটা বি আছে কি ছোট হাতের, যেহেতু বি এর কোনো ডমিনেন্ট জিন নাই, তাই শুধু এ বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, ফলে বর্ণ হয়ে গেছে কি সাদা বর্ণের। এইখানে ঠিক সেম বেগুনি বর্ণ, দেখো একটা বড় হাতের এ, একটা বড় হাতের বি, দুইটাই আছে। এখানে এই যে দেখো একটা বড় হাতের এ থাকলে কি হবে, দুইটাই হোমোজাইগাস রেশিও অবস্থায় আছে, দুইটাই ছোট হাতের বি আছে, সাদা ফুল। এইখানেও দেখো সেম, এইখানেও তোমার সেম বেগুনি ফুল। এইখানে দেখো দুইটাই বড় হাতের বি আছে, বাট বি কি একা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, একটা তো মিনিমাম একটা তো ডমিনেন্ট এ লাগবে, বাট এখানে এ দুইটাই আছে রেসিসিভ, ফলে হচ্ছে কি সাদা ফুল, ফলে বেগুনি ফুল দেখা যাবে না। এইখানেও দেখো সাদা ফুল, যে একটা বি আছে ডমিনেন্ট আর বাকি সবগুলা রেসিসিভ অবস্থায় আছে, অর্থাৎ এ জিন যেটা আছে এ জিনও রেসিসিভ অবস্থায় আছে। তো স্টেপ বাই স্টেপ তুমি করো, করার পরে দেখো এইখানে যেটা আসে যে বেগুনি ফুল কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, বেগুনি ফুল কয়টা আছে, বেগুনি ফুল 9টা আছে, আর সাদা ফুল কয়টা আছে, 7টা আছে, ফলে কি হয়ে গেছে 9:7 হওয়ার কথা ছিল কত, এই 9:3:3:1, এটা হওয়ার পরিবর্তন হয়ে গেছে 9:7, যার জন্য এটা তোমার কি বলা হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এটা কি ধরনের প্রকটতা, এটা হচ্ছে পরিপূরক জিন, এটা পরিপূরক জিনের প্রভাবে ঘটছে, ঠিক আছে। এরপরে আমরা যাব কোনটায়, এরপরে আমরা যাব হচ্ছে এপিস্টাসিস। এপিস্টাসিস হচ্ছে যখন দুটি পৃথক জিন একত্রে অবস্থান, একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং একটি জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে কি বলা হয়, এপিস্ট্যাটিক জিন। অর্থাৎ দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করবে, দুইটা পৃথক জিন জীবের একটা বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করবে, কিন্তু একটি জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তখন তাকে বলবো এপিস্ট্যাটিক জিন। আর যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাবে তাকে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক জিন। এখন এপিস্ট্যাটিক জিন মানে এপিস্টাসিস কয় প্রকার, একটা হচ্ছে প্রকট এপিস্টাসিস, আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। অনুপাত হওয়ার কথা কত ছিল, 9:3:3:1, 9:3:3:1, এইটা হওয়ার কথা ছিল অনুপাত, তাই না? কিন্তু অনুপাত না হয়ে দেখো প্রকট এপিস্টাসিসের অনুপাত কত আসে, এই যে 13:3।
এখন কিভাবে হয় সেটা আমরা দেখব। 13:3 দেখো, যখন একটি প্রকট জিন অন্য নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন সেই প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলে। আচ্ছা, এখন নন অ্যালিলিক জিন কোনটা? ওই যে বললাম ভিন্ন লোকাসে অবস্থিত জিন, অর্থাৎ এ জিন যদি এই বি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, এ যদি এটার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, অথবা এই যদি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, অর্থাৎ এরা পরস্পর যদি পরস্পরের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখনই তাকে আমরা বলবো কি? এপিস্টেসিস। অর্থাৎ এখানে এ একটা জিন, বি হচ্ছে আরেক ধরনের জিন, দুটা ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, ফলে তারা কি ধরনের জিন? নন অ্যালিলিক জিন। কারণ এখানে এর অ্যালিল কিন্তু এই ছোট হাতের এ, বি এর অ্যালিল ছোট হাতের বি, বাট এ আর বি কি পরস্পর অ্যালিল না, এ আর বি অ্যালিল না, এরা দুইটা ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, দুইটা ভিন্ন ধরনের জিন। বাট এ যদি বির বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় অথবা বি যদি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন এদেরকে আমরা কি বলবো? এপিস্ট্যাটিক জিন। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা এই জিনিসটা। এখন চলো আমরা যাব, যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা বাধা মানে প্রকাশ পেতে বাধা দেয়। অর্থাৎ ধরো এখানে এ একটা প্রকট জিন, বি হচ্ছে আরেকটা প্রকট জিন, এ প্রকট জিন যদি বি প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই এ জিনকে বলবো আমরা এপিস্ট্যাটিক জিন, আর বি জিন যেহেতু কার্যকারিতা প্রকাশে বাধা পাইছে তাই বি কে আমরা কি বলবো? হাইপোস্ট্যাটিক জিন। ঠিক সেম ভাবে বি জিন যদি এ জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, অর্থাৎ এই বি জিনের মধ্যে দেখো এটা প্রচ্ছন্ন জিন, এটা প্রকট জিন, মানে প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, একটা হচ্ছে প্রকট অ্যালিল। অর্থাৎ বি যদি প্রকট অবস্থায় এই এ জিনের প্রকট অ্যালিলের কার্যকারিতা বাধা দেয়, অর্থাৎ বি জিনের প্রকট অ্যালিল যদি এ জিনের প্রকট অ্যালিলকে কার্যকারিতা প্রকাশে বাধা প্রদান করে তাহলে তখন বি জিনকে বলবো আমরা কি ধরনের জিন? এপিস্ট্যাটিক জিন। আর একে কি বলবো? এ যেহেতু বাধা পাইছে তখন একে বলবো হাইপোস্ট্যাটিক জিন। তো চলো এখন এটা আমরা একটু ব্যাখ্যা দেখবো। ঠিক আছে, বেটসন এবং পানেট পরিচালিত একটি পরীক্ষায় কি দেখা যায় বলো তো? একটা পরীক্ষায় দেখা যায় যে সাদা লেগহর্ন বা হোয়াইট লেগহর্ন গোষ্ঠীর মোরগ মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রকট জিন থাকে। সেই প্রকট জিনটির নাম কি? সি জিন। কি ধরনের জিন? সি। দেখো, সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী জিন হচ্ছে সি। সাদা লেগহর্নের রঙিন পালক বাধাদানকারী প্রকট জিন কোনটা? আই জিন। অর্থাৎ বাধাদানকারী প্রকট জিন হচ্ছে আই জিন, যে জিনটা ডমিনেন্ট অবস্থায় থাকলে তোমার বাধা দিবে। ডমিনেন্ট অবস্থায় থাকলে কি করবে? তোমার এই রঙিন পালক সৃষ্টি করতে দিবে না। আর যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে কোনো হবে না। তো রঙিন পালকের জন্য দায়ী জিন কোনটা? এই বড় হাতের সি। আর বাধাদানকারী জিন হচ্ছে আই। এখন দেখো সাদা লেগহর্ন, এখানে দেখো সিও ডমিনেন্ট অবস্থায় আছে, আইও ডমিনেন্ট অবস্থায় আছে। যেহেতু আই হচ্ছে বাধাদানকারী জিন আর সি হচ্ছে বর্ণ সৃষ্টিকারী জিন, তাই না? কিন্তু সি বর্ণ সৃষ্টিকারী হলে কি হবে? আই কিন্তু প্রকট অবস্থায় আছে। আই প্রকট অবস্থায় থাকলে কি হবে? বাধা দিবে। যেহেতু আই প্রকট অবস্থায় থাকলে সি যতই প্রকট থাকুক সিকে বাধা দিবেই, তাই আই হচ্ছে এপিস্ট্যাটিক জিন আর সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এখন এটা সাদা লেগহর্ন। আর সাদা ওয়াইনডট, সাদা ওয়াইনডট, এই সাদা ওয়াইনডটের আবার কি? এটা হচ্ছে ছোট হাতের সি, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই। অর্থাৎ সাদা লেগহর্ন বা হোয়াইট লেগহর্ন এবং হোয়াইট ওয়াইনডটের মধ্যে যদি তোমার ক্রস ঘটানো হয় তাহলে কি হয়? এফ অঞ্জনুতে দেখো যতগুলো উৎপন্ন হবে, এই যে এর মধ্যে যদি তুমি ক্রস ঘটাও, এটার সাথে যদি তুমি এই যে সি সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের আই, এদের মধ্যে যদি তুমি ক্রস ঘটাও তাহলে সবগুলা কেমন আসবে বলো তো? সবগুলো আসবে বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। দেখো এইটা কালার সৃষ্টির জন্য দায়ী হবে। আই কি ডমিনেন্ট অবস্থায় আছে, ফলে আই একে বাধা প্রদান করবে, ফলে সবগুলো কেমন হবে? সাদা বর্ণের হবে। অর্থাৎ এফ অঞ্জনুতে যতগুলো উৎপন্ন হবে সবগুলো হবে কেমন? সাদা। আর এফ অঞ্জনুর মধ্যে যদি তোমার ক্রস ঘটানো হয়, এই সাদার সাথে এই সাদার মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে যে জিনিসটা উৎপন্ন হবে, দেখো তাহলে যে জিনিসটা উৎপন্ন হবে তোমরা সবাই দেখে অবাক হয়ে যাবে। এখন দেখো এখানে পুরুষ, এখানে হচ্ছে স্ত্রী। এই যে এখান থেকে গ্যামিট সৃষ্টি করো, এখান থেকে যদি তোমার গ্যামিট সৃষ্টি করতে বলে সি আই, সি ছোট হাতের আই, ছোট হাতের সি বড় হাতের আই, ছোট হাতের সি ছোট হাতের আই, এখানেও কিন্তু সেম, এইদিকেও সেম। এখন তুমি এইদিকে উৎপন্ন করতে যাও, দেখো বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই, বড় হাতের সি কালার সৃষ্টি করতে চাইবে, বড় হাতের আই বাধা দিবে। এইখানে দেখো বড় হাতের সি কালার সৃষ্টি করতে চাইবে, বাট এইখানে একটা বড় হাতের আই আছে, ফলে এ কি করবে? এ বাধা দিবে, ফলে তোমার ওই যে সাদাই হবে। এইখানে দেখো বড় হাতের সি আছে একটা, বাট বড় হাতের আই আছে কত? হোমোজাইগাস ডমিনেন্ট অবস্থায় আছে, ফলে এও বাধা দিবে।
সি কে বাধা দিবে, এইখানেও সি কে বাধা দিবে, এখানে বড় হাতের সি আছে একটা, বড় হাতের আই আছে একটা, বড় হাতের সি কে বড় হাতের আই বাধা দিবে। এইখানে দেখো সাদা, বাট এইখানে দেখো তোমার বড় হাতের সি আছে দুইটা, বাট বড় হাত মানে আই কয়টা, আই হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে, আই এর কোনোটাই ডমিনেন্ট জিন নাই, যেহেতু আই এর বাধা দানকারী মানে আই হচ্ছে ডমিনেন্ট অবস্থায় থাকলে বাধা দিবে, আই রিসেসিভ অবস্থায় আছে ফলে আই বাধা দিবে না, ফলে এটা কি হবে, রঙিন হবে। এইখানেও সেম, দেখো একটা বড় হাতের সি আছে, দুইটা ছোট হাতের আই আছে, আই যেহেতু বাধা দেয় ডমিনেন্ট অবস্থায়, আই রিসেসিভ অবস্থায় আছে, বাধা দিবে, দিবে না। এইখানেও সেম, আই আছে ডমিনেন্ট, সি আছে ডমিনেন্ট অবস্থায় একটা, বাট আই দুইটাই আছে কি রেসিভ অবস্থায়, আই কি বাধা দিতে পারবে, পারবে না, ফলে এই তিনটাতে হবে তোমার রঙিন। আর বাকি সবগুলাতে দেখো একটা যদি আই ডমিনেন্ট অবস্থায় থাকে, তোমার সি দুইটাই যদি ডমিনেন্ট থাকে তবুও সি কে বাধা দিবে আই এর যদি একটা ডমিনেন্ট থাকে, সি যতগুলা ডমিনেন্ট নিয়ে আসতে পারে তবুও সি কে বাধা প্রদান করার দায়িত্ব কার, আই এর। এটা হচ্ছে নিয়ম। তো এই ক্ষেত্রে তোমার কি হয়েছে, রঙিন মুরগি কয়টা উৎপন্ন হয়েছে, 3টা, আর সাদা কয়টা, 13টা। অনুপাত কত হয়ে গেছে, 13:3। হওয়ার কথা ছিল কত, 9:3:3:1, হয়ে গেছে কত, 13:3। এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে। 13টা সাদা, 3টা রঙিন। এটা হচ্ছে প্রকট এপিস্টাসিস। এখন প্রকট তো পড়লাম আমরা, এখন আমরা যাবো কোথায়, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এইটা মাথায় রাখতে হবে তোমার, যে কোনো জিন যদি তোমার দ্বৈত প্রচ্ছন্ন অবস্থায় থাকে, অর্থাৎ একটা জিন যদি মানে দ্বৈত প্রচ্ছন্ন, দ্বৈত অর্থাৎ পরস্পর, যেমন তোমার ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো ডি ডি এরকম আছে, আরেকটা আছে ই, অথবা ডি ডি ই, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার এই দুইটা জিন কি প্রচ্ছন্ন অবস্থায় আছে না, হোমোজাইগাস প্রচ্ছন্ন। আবার এই ক্ষেত্রে হোমোজাইগাস প্রচ্ছন্ন, যেহেতু এইটাও দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, দ্বৈত মানে কি, দুই মানে পরস্পর। এইখানে ই যদি হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে বা হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় থাকে, ডি কে বাধা দিবে, আবার ডি যদি হোমোজাইগাস রিসেসিভ থাকে তাহলে ই কে বাধা দিবে। এটা হচ্ছে নিয়ম, যে পরস্পর পরস্পরকে বাধা দিবে, যেহেতু পরস্পর পরস্পরকে বাধা দিবে তার মানে কি দুইজনই দুইজনকে বাধা দেয়। দ্বৈত, দ্বৈত কি প্রচ্ছন্ন, কোন অবস্থায় বাধা দিবে, প্রচ্ছন্ন অবস্থায় বাধা দিবে, প্রকট অবস্থায় কিন্তু বাধা দিবে না, এরা প্রচ্ছন্ন অবস্থায় বাধা দিবে, দুইজনই প্রচ্ছন্ন অবস্থায় বাধা দিবে বলে এটার নাম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। অর্থাৎ ই যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, প্রচ্ছন্ন অবস্থায় থাকে মানে হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় থাকলে ই বাধা দিবে ডি কে, আবার ডি যদি হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় থাকে তাহলে ডি বাধা দিবে ই কে। এইটাই হচ্ছে তোমার হোমোজাইগাস বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পর মানে পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলে। অর্থাৎ দেখো এখানে ডি কিন্তু প্রকট অবস্থায় আছে, আবার এখানে ইও কিন্তু প্রকট অবস্থায় আছে, বাট এই ছোট মানে এই ডিটা কি অবস্থায় আছে, হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে, আবার এই ইটা হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে। হোমোজাইগাস রিসেসিভ হোমোজাইগাস ডমিনেন্টকে বাধা প্রদান করবে, যতই ডমিনেন্ট হোক তবুও বাধা প্রদান করবে, পরস্পর পরস্পরকে বাধা প্রদান করে দেখে এটার নাম কি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এখন দেখো এই জিনিসটা যাই, যেমন মানুষের জন্মগত একটা রোগ আছে যার নাম হচ্ছে মুখ বধিরতা, অর্থাৎ যে মানুষ বাক প্রতিবন্ধী সে কানেও শুনতে পায় না, আবার যে কানে শুনতে পায় না সে কথাও বলতে পারে না, ঠিক আছে। অনেকে তুমি বাংলা সিনেমায় দেখবা যে কানে শুনতেছে বাট কথা বলতে পারে না, বাস্তবে আসলে কখনো এরকম হয় না, যে কানে শুনে না সে কথাও বলতে পারবে না, আবার যে কথা বলতে পারবে না সেও কানেও শুনতে পারবে না। এটা একটা আরেকটাকে পরস্পর পরস্পরকে বাধা দেয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নিয়ম, প্রকৃতির নিয়ম, সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম। বাংলা সিনেমা দেখে কিন্তু কেউ আবার বিশ্বাস করো না, অন্য মানে উল্টা কিছু বিশ্বাস করো না, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা জানবা তোমরা। দেখো যেহেতু সায়েন্সের ছাত্র, এইখানে দেখো ফিনোটাইপ কোনটা, মুখ বিবর, মুখ বিবর, এইখানেও মুখ বিবর। কেন, কারণ এই যে দেখো ই জিনটা আছে প্রচ্ছন্ন অবস্থায়, ই জিনটা হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় বা হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায়, এটা ডি জিনকে বাধা প্রদান করবে, ডি প্রকট জিনকে বাধা প্রদান করবে। আবার এইখানে দেখো ছোট হাতের ডি আছে, বড় হাতের ই আছে, এই ছোট হাতের ডি বড় হাতের ই কে বাধা প্রদান করবে, ফলে কি হয়েছে, উভয় মুখ বধির হয়ে গেছে। এখন দুইজন মুখ বধিরের মধ্যে তুমি বিবাহ দাও, দেখো কোনোটা কি এখানে হোমোজাইগাস রিসেসিভ আছে, একটা বড় হাতের ই আছে একটা ছোট হাতের ই আছে, একটা বড় হাতের ডি আছে একটা ছোট হাতের ডি আছে, কোনোটা কি হোমোজাইগাস রিসেসিভ আছে, কোনোটাই হোমোজাইগাস রিসেসিভ নাই, কোনোটাই এই যে ডি ডি বা ই এরকম অবস্থায় নাই, দুইটাই কেমন আছে, এইটাও হেটেরোজাইগাস অবস্থায় এইটাও হেটেরোজাইগাস অবস্থায়, ফলে সবাই কেমন হবে, সবাই স্বাভাবিক বাক শ্রবণক্ষম, সবাই কেমন হবে, স্বাভাবিক বাক শ্রবণক্ষম। অর্থাৎ একটা মুখবধির ছেলে এবং একটা মুখবধির মেয়ের মধ্যে যদি তুমি বিবাহ দাও, তার মানে এই না যে তাদের সন্তান তোমার বোবা বা কালা হবে, তাদের সন্তানও তোমার কেমন হবে, তাদের সন্তান হবে স্বাভাবিক সুস্থ বাক শ্রবণক্ষম, অর্থাৎ তাদের সন্তান শ্রবণ করতে সক্ষম হবে, অর্থাৎ সবকিছু শুনতে পাবে। এইটাই হচ্ছে নিয়ম। এখন যখন F1 উৎপন্ন হয়েছে,
F1 এর দুইজনের মধ্যে আবার ক্রস ঘটাও, F1 এর দুইজনের মধ্যে আবার ক্রস ঘটায় দাও, যে এদের মধ্যে যে স্বাভাবিক একজন পুত্র, স্বাভাবিক বাক্স্রবণক্ষম পুত্র, স্বাভাবিক বাক্স্রবণক্ষম কন্যা যে উৎপন্ন হলো F1 জেনারেশনে, তাদের মধ্যে ক্রস ঘটাও। তাদের মধ্যে ক্রস ঘটাইলে দেখো কি উৎপন্ন হবে। এই যে এইখানে তুমি যে জিনিসটা দেখতে পারবা, এই গ্যামিট, এটার ভাগ করলে গ্যামিট উৎপন্ন হয়, এটার ভাগ করলে মানে যে গ্যামিটগুলো উৎপন্ন হইতে পারে সম্ভাব্য গ্যামিট ডিই 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 এরকম এটার মধ্যে হইতে পারে। দেখো এখানে কোনো হোমোজাইগাস রেসিভ আছে নাই, স্বাভাবিক। এখানে হোমোজাইগাস রেসিসিভ আছে নাই। হোমোজাইগাস ডমিনেন্ট থাকলে কোনো প্রবলেম নাই। হোমোজাইগাস রেসিসিভ থাকলেই ওইটা তোমার অপরটাকে বাধা প্রদান করবে, বাট হোমোজাইগাস ডমিনেন্ট থাকলে সে কাউকে বাধা প্রদান করবে না, সে স্বাভাবিক থাকবে। এইখানেও দেখো স্বাভাবিক, ই হোমোজাইগাস ডমিনেন্ট আছে, ডি হোমোজাইগাস ডমিনেন্ট আছে, বাট কোনোটা কিন্তু হোমোজাইগাস রেসিসিভ নাই। এইখানে দেখো স্বাভাবিক, এইখানেও স্বাভাবিক। এই যে এইখানে মুখ বধির হয়ে গেছে, কারণ ডি হোমোজাইগাস ডমিনেন্ট থাকলেও ই হচ্ছে হোমোজাইগাস রেসিসিভ অবস্থায় আছে। এই ই হচ্ছে ডি কে বাধা প্রদান করবে, ফলে মুখ বধির। এটা স্বাভাবিক। এই যে দেখো আবার একটা বড় হাতের ডি আছে, একটা ছোট হাতের ডি আছে, হেটেরোজাইগাস অবস্থায় আছে, বাট এখানে কি আছে, হোমোজাইগাস রেসিসিভ অবস্থায় আছে। যেহেতু হোমোজাইগাস রেসিসিভ অবস্থায় থাকলেই বাধা দিবে, সে ডমিনেন্টকে হোক বা তোমার রেসিসিভকে হোক, সে কাউকে দেখবে না। সে নিজে হোমোজাইগাস রেসিসিভ অবস্থায় থাকলেই সে বাধা দিবে। সে হোমোজাইগাস রেসিসিভ অবস্থায় আছে বা প্রচ্ছন্ন অবস্থায় আছে, ফলে একে বাধা দিবে। হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় বাধা দিবে, অপর জিনকে বা অপর প্রকট জিনকে বাধা দিবে। দেখো বাধা দিচ্ছে মুখ বধির। এইখানে স্বাভাবিক, এইখানে স্বাভাবিক। এইখানে দেখো এই যে ডি আছে হোমোজাইগাস রেসিসিভ, ই হোমোজাইগাস ডমিনেন্ট থাকলেও লাভ নাই, ডি ইকে বাধা দিবে। অর্থাৎ এই ডি হচ্ছে ইকে বাধা দিছে। এখানে ছোট হাতের ডি আছে, বড় হাতের ই আছে একটা, বড় হাতের ই যতই থাকুক ছোট হাতের ডি ওই বড় হাতের ই কে বাধা দিবে। এখানে স্বাভাবিক, এইখানে মুখ বধির। এই যে ছোট হাতের দুইটা ই, বড় হাতের ডি আর ছোট হাতের ডি কে বাধা দিচ্ছে। এখানে ছোট হাতের দুইটা ডি আছে, এখানে ছোট হাতের ডি, ছোট হাতের ই। এইখানে ই যেমন ডি কে বাধা দিবে, ডিও তেমন ই কে বাধা দিবে। এখানেও মুখ বধির তৈরি হবে। ফলে দেখো স্বাভাবিক কয়জন হয়েছে, এখানে স্বাভাবিক এবং মুখ বধিরের যে অনুপাতটা আছে, স্বাভাবিক ও মুখ বধিরের অনুপাত হচ্ছে তোমার 9:3 কত 3, হ্যাঁ সরি 9:3 বলছি, 9:7 হওয়ার কথা ছিল কত, 9:3:3:1 হয়েছে কত 9:7। এইটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো এই জিনিসটাই তোমার মাথায় রাখতে হবে। কোনো মানুষ কখনোই একত্রে কালা এবং বোবা আলাদা আলাদা হইতে পারে না, যে সে কানে শুনতে পারে না কিন্তু সে বোবা, কানে শুনতে পারে কিন্তু সে কথা বলতে পারে না, আবার কথা বলতে পারে কিন্তু কানে শুনে না, এরকম কখনো হয় না। যা হয় দুইটা একত্রে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমার এটার ব্যাখ্যা। এখন হিমোফিলিয়া, এই যে হিমোফিলিয়া যেটা আছে, হিমোফিলিয়া দুই ধরনের, একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, যেটা হচ্ছে রক্ততঞ্চনের যে ফ্যাক্টর আছে, 8 নাম্বার ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা উৎপন্ন না হলে রোগটা হয়। আর একটা হচ্ছে ক্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, এটা হচ্ছে রক্ততঞ্চনের 9 নাম্বার ফ্যাক্টর যেটা আছে, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। এই প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর বা ক্রিস্টমাস ফ্যাক্টর না হইলে তোমার কি হয়, এই রোগটা হয়ে যায়। ঠিক আছে, এখন তোমার যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে হিমোফিলিয়ার জন্য যে সৃষ্ট অ্যালিল আছে বা জিন আছে, সেটা হচ্ছে এই হিমোফিলিয়া পুরুষ কখনো বাহক হয় না। হিমোফিলিয়া বা রাতকানা রোগ মানে বর্ণান্ধতা, এই দুইটা রোগের ক্ষেত্রে মাথায় রাখবা পুরুষ কখনো কি হয় না, বাহক হয় না। কারণ পুরুষের মধ্যে এক্স আছে, ওয়াই আছে, মেয়েদের মধ্যে কি আছে, এক্স আছে, এক্স আছে। মেয়েরা বাহক হয়, মেয়েরা বাহক হয়, আক্রান্ত হয়, কিন্তু পুরুষ কখনো বাহক হয় না, পুরুষ সরাসরি আক্রান্ত হয়। কেন? কারণ এইখানে এক্স জিন যেটা আছে, এই এক্স জিনের কোনো বিকল্প নাই। এটা পুরুষের মধ্যে কি নাই, কোনো বিকল্প নাই। পুরুষের মধ্যে এক্স জিনের কোনো কি নেই, বিকল্প নেই, কিন্তু নারীর মধ্যে এক্স জিনের বিকল্প আছে, নারীর মধ্যে এক্স জিনের বিকল্প আছে। ঠিক আছে, ধরো এই এক্স জিনটা যদি তোমার বাই এনি চান্স আক্রান্ত হয়ে যায় হিমোফিলিয়া দ্বারা, আরেকটা এক্স জিন আছে না তার রিপ্লেসমেন্ট হিসেবে, অর্থাৎ এটা আক্রান্ত বাট এটা কিন্তু সুস্থ এক্স জিন, ফলে এই নারীটা বাহক হিসেবে কাজ করবে। যদি দুইটা জিনই ক্ষতিগ্রস্ত হয়, তার দুইটা অ্যালিলই যদি ক্ষতিগ্রস্ত হয়, তার কিন্তু এই অ্যালিলটা নষ্ট হলেও এই অ্যালিলটা ঠিক আছে, তো একটা অ্যালিল আর একটা অ্যালিলকে কি করবে, সেভ দিয়ে দিবে। কিন্তু যদি তার দুইটা অ্যালিলই নষ্ট হয়, একমাত্র নারী তখনই আক্রান্ত হবে। বাট পুরুষের ক্ষেত্রে যদি সরাসরি যে এরকম হয়ে যায়, তাহলে পুরুষ সরাসরি আক্রান্ত, কারণ পুরুষের ক্ষেত্রে এক্স এর কোনো রিপ্লেসমেন্ট নেই। পুরুষের ক্ষেত্রে একটা আছে এক্স, একটা আছে ওয়াই, একটা এক্সই যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরুষের কি হবে, সরাসরি পুরুষ আক্রান্ত হয়ে যাবে। তাই পুরুষ কখনো বাহক হয় না, কিন্তু নারীর ক্ষেত্রে কি হয়, নারী বাহক হয়ে যায়। কারণ নারীর ক্ষেত্রে একটা এক্স এর রিপ্লেসমেন্ট বা একটা এক্স এর বিকল্প আরেকটা এক্স আছে। এই যে এই এক্স এর এই এক্স নষ্ট হয়ে গেছে, বাট এইটা এক্স, এই মানে ওই এক্স এইচ এর অ্যালিল যে সুস্থ এক্সটা আছে, এটা বিকল্প হিসেবে আছে। বাট দুইটাই যদি নষ্ট হয়ে যায়, ঠিক তখনই হচ্ছে নারী আক্রান্ত হয়।
এই জিনিসটা মাথায় রাখো সবাই। এখন তোমারে বলি স্বাভাবিক পুরুষ যে আছে, এই স্বাভাবিক পুরুষের যেটা দেখাইছে, স্বাভাবিক পুরুষেরটা তোমার দেখাইছে হচ্ছে এক্স বড় হাতের এইচ, ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিক এক্স জিন, এক্স বড় হাতের এইচ। আর বাহক মানে যেটা আক্রান্ত এক্স জিন সেটা এক্স ছোট হাতের এইচ। যেমন তোমার পুরুষ, স্বাভাবিক পুরুষ এক্স এইচ ওয়াই, স্বাভাবিক কিন্তু স্বাভাবিক নারী, এই যে নারীর মধ্যে ধরো যে তোমার এরকম আছে এক্স এইচ এক্স, যে নারী এরকম আক্রান্ত এক্স এইচ এক্স, আক্রান্ত না মানে বাহক, সে কিন্তু স্বাভাবিক মহিলা, কিন্তু তার ভিতরে হিমোফিলিয়ার বাহক মানে বাহক একটা জিন বহন করছে, বাট তার কিন্তু নিজের লাইফে কিন্তু কোনো সমস্যা হবে না, সে বহন করবে, সে বহন করলে তার সন্তানের মধ্যে ঝামেলা হতে পারে, বাট তার নিজের মধ্যে কোনো ঝামেলা হবে না, সে অলওয়েজ সুস্থ থাকবে, সে স্বাভাবিক মানুষ থাকবে, ঠিক আছে। এখন দেখো স্বাভাবিক পুরুষ আর স্বাভাবিক মহিলা, অর্থাৎ স্বাভাবিক মহিলা যেটা তার জিনকে কি দ্বারা প্রকাশ করছে, এক্স হচ্ছে এক্স এইচ হচ্ছে স্বাভাবিক আর এক্স এইচ হচ্ছে নষ্ট জিন। তো একটা জিন স্বাভাবিক, আরেকটা মানে জিনের একটা এলিল স্বাভাবিক, আরেকটা এলিল কি এরকম আছে, ফলে কি হয়েছে সে আক্রান্ত না সরি, সে হচ্ছে বাহক, সে বাহক অর্থাৎ সে হিমোফিলিয়া বহন করতেছে, হিমোফিলিয়ার জিন বহন করতেছে। দেখো এখান থেকে কি গ্যামিট উৎপন্ন হয়েছে, এক্স এইচ ওয়াই, এক্স এইচ এক্স এইচ, এক্স এইচ ছোট হাতের এক্স এইচ, এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুংগ্যামিট, এক্স এইচ ওয়াই। এখন তুমি এদের মধ্যে ক্রস ঘটাও, এক্স এইচ এক্স এইচ, কন্যা, একটা কন্যা স্বাভাবিক হওয়ার চান্স থাকবে, একটা কন্যা স্বাভাবিক হবে কিন্তু বাহক হবে, একটা পুত্র হবে স্বাভাবিক পুত্র, কিন্তু একটা পুত্র হবে সরাসরি আক্রান্ত পুত্র। অর্থাৎ যদি একটা স্বাভাবিক পুরুষ এবং একটা হিমোফিলিক বাহক মহিলার সাথে বিয়ে হয়, তাহলে কি হইতে পারে যে তার দুইটা কন্যার মধ্যে একটা কন্যা হচ্ছে স্বাভাবিক কন্যা, একটা কন্যা স্বাভাবিক কিন্তু বাহক কন্যা, একটা পুত্র স্বাভাবিক পুত্র, একটা পুত্র আক্রান্ত পুত্র। এরকমভাবে তোমার বলতে হবে বা ব্যাখ্যা করতে হবে যে যদি একটা স্বাভাবিক পুরুষের সাথে স্বাভাবিক কিন্তু বাহক মহিলার বিয়ে হয় তাহলে কি হবে। ঠিক তেমনিভাবে তোমার আসতে পারে যে একটা আক্রান্ত পুরুষের সাথে বাহক মহিলার বিয়ে হয়েছে, আক্রান্ত পুরুষের সাথে বাহক মহিলা বা স্বাভাবিক মহিলার বিয়ে হয়েছে। আচ্ছা বাহক মহিলা দিলাম, আক্রান্ত পুরুষের সাথে কার, বাহক মহিলা, বাহক মহিলা। তাহলে দেখো কি উৎপন্ন হয়, এক্স এইচ ওয়াই, এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ, এইটা এই যে এইখানে যাবে একটা এইখানে একটা এইখানে, আবার ওয়াই থেকে একটা এইখানে, ওয়াই থেকে একটা এইখানে। তো কি উৎপন্ন হবে, এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ, আর এটা যেটা উৎপন্ন হবে এক্স ছোট হাতের এইচ এক্স ছোট হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ এক্স ছোট হাতের এইচ, এখানে এক্স বড় হাতের এইচ ওয়াই, আরেকটা কোনটা এক্স ছোট হাতের এইচ ওয়াই, অর্থাৎ এক্স ছোট হাতের এইচ ওয়াই। অর্থাৎ যদি তোমার একটা বাহক মহিলার সাথে যদি আক্রান্ত কোনো পুরুষের বিয়ে হয়, এটা হচ্ছে আক্রান্ত পুরুষ আর এটা হচ্ছে বাহক মহিলা, আগেরটা ছিল স্বাভাবিক পুরুষ বাহক মহিলা, মানে আক্রান্ত স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক মহিলা কিন্তু বাহক মহিলা, এটা আক্রান্ত পুরুষ কিন্তু স্বাভাবিক বাহক মহিলা, স্বাভাবিক বাহক মহিলা। এদের মধ্যে হইলে দেখো এই একটা কন্যা সন্তান বাহক, এই কন্যা হবে বাহক, এই কন্যা আক্রান্ত, এই পুত্র স্বাভাবিক সুস্থ, এই কন্যা কিন্তু স্বাভাবিক কিন্তু বাহক, এই পুত্র স্বাভাবিক, এই পুত্র আক্রান্ত, ঠিক আছে। এরকম ক্রাইটেরিয়া বিভিন্ন দিতে পারে যে আক্রান্ত পুরুষের সাথে আক্রান্ত মহিলার বিয়ে হইলে কি হইতে পারে, বা স্বাভাবিক পুরুষের সাথে আক্রান্ত মহিলার বিয়ে হইলে কি হইতে পারে। এটা তো স্বাভাবিক মহিলা কিন্তু বাহক মহিলা, ঠিক তেমনিভাবে যে স্বাভাবিক পুরুষের সাথে এখানে যেমন বাহক মহিলার দিছে, ঠিক তেমনিভাবে স্বাভাবিক পুরুষের সাথে যদি বাহক আক্রান্ত মহিলার বিয়ে হয়, স্বাভাবিক পুরুষের সাথে আক্রান্ত মহিলার বিয়ে হলে কি হইতে পারে, এরকম তোমার 6-7টা ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আসতে পারে। ঠিক তেমনিভাবে তোমার যদি প্রকাশ করতে যাই আমি, তাহলে তোমার কালার ব্লাইন্ডের ক্ষেত্রেও ঠিক সেমভাবে ব্যাখ্যা করা যায়। কালার ব্লাইন্ডেরটা জাস্ট শুধু এক্স বড় হাতের সি জিন দ্বারা, এক্স বড় হাতের সি জিন দ্বারা হচ্ছে তোমার সুস্থ জিন, আর এক্স হচ্ছে বড় হাতের সি, এক্স বড় হাতের সি এটা সুস্থ, এক্স ছোট হাতের সি এটা হচ্ছে তোমার অসুস্থ। কালার ব্লাইন্ডের ক্ষেত্রেও সেম কাহিনী। আশা করি তোমরা সবাই পারবা এটা। কারো কোনো প্রবলেম থাকলে আমারে বইলো পরবর্তীতে। চলো পরবর্তী টপিকে যাই। দেখো ব্লাড গ্রুপের ক্ষেত্রে যেটা বলি আমি, ব্লাড গ্রুপের ক্ষেত্রে তোমার
এইখানেও তোমার অ্যালিল কাজ করে। যেমন কারো ব্লাড গ্রুপ আছে এ, তো নর্মালি তোমার ব্লাড গ্রুপের জন্য তিনটা অ্যালিল আছে। এইখানে হচ্ছে তোমার অ্যালিল কয়টা, একটা জিনের তুমি নর্মালি জানো যে অ্যালিল জোড়ায় জোড়ায় অবস্থান করে, বাট ব্লাডের জন্য অ্যালিল তিনটা থাকে, একটা এল এ অ্যালিল, এল বি, আরেকটা কত এল ও, এই তিনটা অ্যালিল আছে। এখন এইখানে এ আর বি উভয়ই পরস্পর সমান শক্তিযুক্ত, অর্থাৎ এল এ আর এল বি হচ্ছে সমশক্তিযুক্ত, বাট এল ও যেটা আছে এই দুইটার চাইতে এই দুইটার পাওয়ার বেশি। এল এ আর বি হচ্ছে তোমার পরস্পর সমান শক্তি সম্পন্ন, এল জিরো হচ্ছে মানে বা এল ও হচ্ছে এদের চাইতে কম শক্তি সম্পন্ন বা কম প্রকট, অর্থাৎ এরা দুইটা হচ্ছে প্রকট। এখন কারো যদি ব্লাডে এরকম থাকে এল এ আসে এল এ আসে, অর্থাৎ কারো ব্লাডের জন্য এরকম দুইটা অ্যালিল আছে এল এ, তাহলে তার ব্লাড গ্রুপ হবে এ ব্লাড গ্রুপ, এই যে এ ব্লাড গ্রুপ। যদি কারো আসে এল এ এল ও, তাহলে এই ও এর ওপরে এ হচ্ছে প্রকটতা দেখাবে, অর্থাৎ এ হচ্ছে ডমিনেন্ট, ফলে ব্লাড গ্রুপ কোনটা দেখা যাবে, তখনও এই এ ব্লাড গ্রুপ দেখা যাবে। এইখানে দেখো এল এ এল ও। যদি কারো ব্লাড গ্রুপ আসে তোমার বি ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এই বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হবে এল বি, আর এখানে কত আছে এল বি এল ও। যদি এ বি আসে কারো ব্লাড গ্রুপ, তাহলে কি হবে, তাহলে তার হচ্ছে কোনোটাই থাকবে না, মানে তার বিশুদ্ধতা থাকবে না। এইখানে বিশুদ্ধ অবস্থা বলতে বুঝাইছে এইটাও এলে এইটাও এলে, অর্থাৎ দুইটা একই রকমের অ্যালিল আছে। বাট এইখানে দেখো যদি এ বি হয়, এ বি হওয়ার জন্য তার কি করতে হবে, এই যে এল এ এল বি, অর্থাৎ সমপ্রকটতা দেখাইতে হবে, দুইটারই সমানভাবে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে, যার জন্য ব্লাড গ্রুপ হয়ে যাবে এ বি। এখন এল এ আর এল বি দুইটা কি তোমার হোমোজাইগাস অ্যালিল না, তো ফলে কি হবে না, বিশুদ্ধতা হবে না, অর্থাৎ বিশুদ্ধর এই জায়গায় ডট 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 দিচ্ছে। আর ও যেটা আছে এই ও একমাত্র তখনই হবে যখন এলো এলো, এটাও কিন্তু বিশুদ্ধ অবস্থা, যে সবগুলো হচ্ছে রেসিভ অবস্থায় আছে এলো এলো, এটা আবার কিন্তু কোনো সংকর নাই, এটার মধ্যে কিন্তু আবার কোনো সংকরতা নাই। তো এ আর বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে তোমার সংকর দেখা যাইতে পারে, এল এ এলো, আর বি এর ক্ষেত্রে এল বি এলো, এরকম দেখা যাইতে পারে, ঠিক আছে, এটা মাথায় রেখো সবাই। এখন তোমাদের যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ হচ্ছে তোমার এমন একটা ফ্যাক্টর যেই ফ্যাক্টরটার উপর তুমি নির্ভর করবা। এতক্ষণ তো তুমি জানলা তোমার ব্লাড গ্রুপ কি হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, এ বি হইতে পারে, ও হইতে পারে, কিন্তু ব্লাড গ্রুপ এ বি পজিটিভ নাকি এ বি নেগেটিভ বা এ পজিটিভ এ নেগেটিভ, এটা তুমি কিভাবে নির্ভর করবা, এটা হচ্ছে আরএইচ অ্যান্টিজেনের উপর নির্ভর করে, ঠিক আছে, আরএইচ অ্যান্টিজেনের উপর নির্ভর করবে বা আরএইচ ফ্যাক্টরের উপর নির্ভর করবে। যদি কারো দেহে আরএইচ ফ্যাক্টর উপস্থিত থাকে, আরএইচ ফ্যাক্টর মূলত রেসাস বানরের দেহ থেকে পৃথক করা হয়েছে দেখা, এটার নাম হচ্ছে রেসাস ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টর যদি কারো দেহে উপস্থিত থাকে তাহলে আরএইচ পজিটিভ, যদি আরএইচ ফ্যাক্টর না থাকে তাহলে তাকে কি বলবো, আরএইচ নেগেটিভ। এখন এরা যে গ্রুপকে রক্ত দান করতে পারে আর যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে, যে গ্রুপকে দান করতে পারবে, নর্মালি তোমার ব্লাড গ্রুপ যদি পজিটিভ ব্লাড গ্রুপ কোনো পজিটিভ ব্লাড শুধু তার পজিটিভ নেগেটিভ দুইটা থেকেই পারবে। যেমন এ ব্লাড গ্রুপ যেটা আছে, এই এ ব্লাড গ্রুপটা এ পজিটিভ কাকে দান করতে পারবে, এ পজিটিভ শুধু এ পজিটিভকে দিতে পারবে এবং সেই সাথে এ বি পজিটিভকেও দিতে পারবে, যেহেতু এ বি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহীতা। নর্মালি যদি তোমার বলে এ বি তুমি জানো সার্বজনীন গ্রহীতা, ও সার্বজনীন দাতা, বাট অ্যাকচুয়ালি এ বি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহীতা আর ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। যদি স্পেসিফিকভাবে বলে এ বি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহীতা আর ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। তো এখানে দেখো এ পজিটিভ যেটা আছে, এই এ পজিটিভকে দিতে পারবে, এ বি পজিটিভকেও দিতে পারবে, যেহেতু এ বি পজিটিভ সার্বজনীন গ্রহীতা। কার কার কাছ থেকে গ্রহণ করতে পারবে, এইটা তার পজিটিভ নেগেটিভ দুইটা থেকেই গ্রহণ করতে পারবে, আরেকটা কাছ থেকে গ্রহণ করতে পারবে সেটা ও পজিটিভ এবং ও নেগেটিভের কাছ থেকে গ্রহণ করতে পারবে, আদারওয়াইজ কারো কাছ থেকে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ এ পজিটিভ সে এ পজিটিভের কাছ থেকে, এ নেগেটিভের কাছ থেকে, ও পজিটিভ ও নেগেটিভের কাছ থেকে গ্রহণ করতে পারবে, এই যে দেখো এখানে লেখা আছে। তারপরে বি পজিটিভ যেটা, সে কাকে দান করতে পারবে, সে বি পজিটিভকে দান করতে পারবে, আবার এ বি পজিটিভ যেহেতু সার্বজনীন গ্রহীতা তাই এ বি পজিটিভকেও দান করতে পারবে। আর বি পজিটিভ কার কাছ থেকে গ্রহণ করতে পারবে, বি পজিটিভের কাছ থেকে গ্রহণ করতে পারবে, বি নেগেটিভের কাছ থেকে গ্রহণ করতে পারবে, আর বি পজিটিভের সাথে করতে পারবে কারণ বি পজিটিভ তার একই ধরনের রক্ত সম্পন্ন, বি নেগেটিভের কাছ থেকে পারবে কারণ বি নেগেটিভের মধ্যে কোনো কি নাই, আরএইচ অ্যান্টিজেন নাই, সো তার রক্তে আসলেও খুব একটা সমস্যা হবে না। আর ও এর মধ্যে তো কোনো ধরনের অ্যান্টিজেনই নাই, ও এর মধ্যে কোনো ধরনের অ্যান্টিজেন নাই, সো ওই হিসাব করলে তোমার ও পজিটিভ ও নেগেটিভ এরাও
তোমার কি করতে পারে, ওই বি এর দেহে আসতে পারে। এবি পজিটিভ যেটা, এবি পজিটিভ শুধু এবি পজিটিভকে দান করতে পারে, আর গ্রহণ করতে পারে কার কাছ থেকে, সব গ্রুপের কাছ থেকে গ্রহণ করতে পারে। ও পজিটিভ যেটা আছে, ও পজিটিভ হচ্ছে তোমার দান করতে পারে। ও পজিটিভ কাকে কাকে দান করবে, ও পজিটিভ দান করবে শুধু পজিটিভ গুলারে, নেগেটিভকে দান করতে পারবে না। ও পজিটিভ দান করবে ও পজিটিভকে, এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভকে দান করতে পারবে না। গ্রহণ করতে পারবে কার কাছ থেকে, ও নেগেটিভের কাছ থেকে গ্রহণ করতে পারবে, ও পজিটিভের কাছ থেকে গ্রহণ করতে পারবে। অর্থাৎ সে গ্রহণ করতে পারে তার দুইটা থেকে, যে ও পজিটিভ ও নেগেটিভ। এ নেগেটিভ যারা আছে সেই এ নেগেটিভ কাকে কাকে দান করবে, এ নেগেটিভ দান করতে পারবে এ পজিটিভকে, এ নেগেটিভকে, এবি পজিটিভকে, এবি নেগেটিভকে, এদের এই চারটাকে দান করতে পারবে। গ্রহণ করবে কার কার কাছ থেকে, এ নেগেটিভ এবং ও নেগেটিভের কাছ থেকে। ও নেগেটিভের কাছ থেকে সবাই গ্রহণ করতে পারবে, কারণ ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। বি নেগেটিভের ক্ষেত্রেও তোমার সেম। আর এবি নেগেটিভ যেটা আছে, এই এবি নেগেটিভ হচ্ছে এবি পজিটিভ এবং এবি নেগেটিভকে দান করতে পারবে, আর গ্রহণ করবে সবার কাছ থেকে। এবি নেগেটিভ যেহেতু, এবি পজিটিভ হলে সবার কাছ থেকে দান করতে পারতো, গ্রহণ করতে পারতো। যেহেতু এবি নেগেটিভ, তাই এটা কার কার কাছ থেকে পারবে, এবি নেগেটিভের কাছ থেকে পারবে, এ নেগেটিভের কাছ থেকে পারবে, বি নেগেটিভের কাছ থেকে পারবে, ও নেগেটিভের কাছ থেকে পারবে। আর ও নেগেটিভ সব গ্রুপকে দান করতে পারবে, সব গ্রুপের সব, আর গ্রহণ করতে পারবে কার কাছ থেকে, শুধু ও নেগেটিভের কাছ থেকে গ্রহণ করতে পারবে। এই জিনিসটাই ঠিক আছে। তো এরপরে চলো আরেকটু ব্যাখ্যা দিই আমি, সেটা হচ্ছে রক্ত সঞ্চালনে একটা জটিলতা দেখা যায়। রক্ত সঞ্চালনের জটিলতা দেখা দিতে পারে, সেটা কিভাবে দেখা যায়? আচ্ছা, রক্ত সঞ্চালনের জটিলতা দেখো, আরএইচ নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে যদি আরএইচ পজিটিভ রক্ত দিলে কি উৎপন্ন হয় বা কোন ধরনের জটিলতা দেখা যায়? নর্মালি গর্ভধারণের জটিলতা। এটা আমি জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে তোমাদের বলি, তুমি বলে বুঝবা। ধরো একটা আরএইচ পজিটিভ পুরুষ এবং আরএইচ নেগেটিভ মহিলার যদি বিয়ে হয়, পুরুষ হচ্ছে আরএইচ পজিটিভ, পুরুষ আরএইচ পজিটিভ, মহিলা আরএইচ নেগেটিভ। রক্তদাতার ক্ষেত্রেও সেম জিনিসটাই কাজ করবে, আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভের মধ্যে বিয়ে হয়, তাদের যে সন্তান হবে, সন্তানের রক্ত আরএইচ পজিটিভ হবে, আরএইচ পজিটিভ হবে সন্তান, আরএইচ পজিটিভ। কেন? কারণ এই আরএইচ পজিটিভ আর নেগেটিভের মধ্যে আরএইচ পজিটিভ হচ্ছে ডমিনেন্ট, এই হচ্ছে ডমিনেন্ট। আর এই যেহেতু ডমিনেন্ট, তাই সন্তানের দেহে কি হবে, আরএইচ পজিটিভ উৎপন্ন হবে। সন্তানের দেহে যদি আরএইচ পজিটিভ উৎপন্ন হয়, দেখো সন্তানের দেহে আরএইচ পজিটিভ মানে আরএইচ অ্যান্টিজেনটা সন্তানের দেহে আছে, তো মাতার দেহে কিন্তু আরএইচ অ্যান্টিজেনটা নাই। মাতার দেহে যদি আরএইচ অ্যান্টিজেন না থাকে আর সন্তানের দেহে যদি আরএইচ অ্যান্টিজেন থাকে, তো এই যে আরএইচ অ্যান্টিজেন রক্তযুক্ত রক্ত যখন মাতার রক্তের সাথে মিশে যাবে, অম্লার মাধ্যমেই তো মেনলি খাদ্যটা যাতায়াত করে, তাই না, শিশুর দেহে। এখন এই আরএইচ পজিটিভের মধ্যে কি আছে, অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেনটা যদি তোমার এই মাতার রক্তে চলে যায় বা আরএইচ নেগেটিভের মধ্যে চলে যায়, আরএইচ নেগেটিভের মধ্যে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে নতুন এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে অটোমেটিক্যালি। অ্যান্টিবডিটা তৈরি হইলে তখন সেই অ্যান্টিবডিটা তোমার এই আরএইচ পজিটিভ রক্ত বিশিষ্ট যে সন্তানটা আছে, এই সন্তানের সমগ্র লোহিত রক্তকণিকাকে ভাঙন শুরু করবে। আর রক্তকণিকা যখন ভাঙবে, ঠিক সেই মুহূর্তে সন্তান মারা যাবে। এটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ ফিটাস অবস্থায় বা ভ্রূণ অবস্থায় সন্তান মৃত্যুবরণ করবে। বাট প্রথম সন্তানের ক্ষেত্রে আসলে এত জটিলতা দেখা যায় না। প্রথম সন্তানের ক্ষেত্রে এই যে আরএইচ অ্যান্টিজেন আছে না, এই অ্যান্টিজেন থেকে অ্যান্টিজেনের বিরুদ্ধে মহিলার রক্তে অ্যান্টিবডিটা তৈরি হবে বা মাতার রক্তে অ্যান্টিবডিটা তৈরি হইতে একটু টাইম বেশি নেয়, যার জন্য প্রথমবার দিলে কিন্তু খুব একটা ঝামেলা হবে না, প্রথমবার হইলে কিন্তু খুব একটা সমস্যা হবে না, মানে প্রথম সন্তানের ক্ষেত্রে খুব বেশি ঝামেলা হয় না। বাট দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ইনস্ট্যান্ট মারা যায়, সন্তান ইনস্ট্যান্ট মারা যাবে। এই জন্য এইটা প্রতিরোধ করার জন্য কি করছে জানো, এক ধরনের টিকা আবিষ্কার করা হয়েছে, যেটা দেওয়ার মাধ্যমে তোমার কি হয়েছে, এই যে অ্যান্টিজেনগুলো যে উৎপন্ন হয়েছে, মাতার দেহে যে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হলো, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে মাতার দেহে যে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হয়েছে, এই অ্যান্টিবডিগুলারে ইনস্ট্যান্ট ধ্বংস করে দেওয়া হয়। এই অ্যান্টিবডিগুলো ইনস্ট্যান্ট ধ্বংস হওয়ার কারণে এই অ্যান্টিরেসাস বা এই অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা উৎপন্ন হয়, তার নাম হচ্ছে অ্যান্টিরেসাস অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিগুলারে তোমার ইনজেকশনের মাধ্যমে একটা মেডিসিন প্রয়োগ করলে সেটা দ্রুত ধ্বংস হয়ে যায়। এই 72 ঘন্টার মধ্যে ইনজেকশন পুশ করলে সেই অ্যান্টিবডিগুলো ধ্বংস হয়, ফলে দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা দেখা যায় না। সো এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা কথা বলি, রক্ত সঞ্চালনের জটিলতা কোন ধরনের জটিলতা দেখা যাবে? ধরো
কোনো একটা আরএইচ নেগেটিভ বিশিষ্ট ব্যক্তির দেহে তুমি আরএইচ পজিটিভ বিশিষ্ট রক্ত প্রবেশ করে দিলা, আরএইচ পজিটিভের যে রক্তটা আছে আরএইচ নেগেটিভের দেহে তুমি প্রবেশ করে দিলে কি হবে, আরএইচ পজিটিভের মধ্যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে আরএইচ নেগেটিভের মধ্যে কি হবে, ওই যে শিশু মাতার দেহে যেমন অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে, মাতার দেহে তো শিশুর সাথে তো হালকা রক্তের বিনিময় হয়, বাট তুমি যখন অনেক পরিমাণ রক্ত একটা ব্যক্তির দেহে প্রবেশ করে দিবা, অনেক বেশি পরিমাণ রক্ত প্রবেশ করে দিবা, তখন তোমার অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন হবে অনেক বেশি পরিমাণে, ফলে এইখান থেকে তোমার অসুস্থতা বোধ হইতে পারে এবং অসুস্থতা থেকে ফাইনালি তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই ব্লাড গ্রুপ ম্যাচ না করে কখনোই কাউকে ব্লাড দেওয়া উচিত না। এই ছিল আমার আজকের আলোচনা। এখন আমি যাব সৃজনশীলে, ঠিক আছে? দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে করিম সাহেবের বাবা মা দুজনেই মুখ ও বধির ছিলেন, কিন্তু করিম সাহেব ও ওনার বোন রিমি স্বাভাবিক বাকশ্রবণক্ষম। তোমাদের আমি পড়াইলাম যে প্রথম জেনারেশনে যদি পিতামাতা তোমার বধির হয়, মুখ বধির হয়, তবুও প্রথম সন্তান কেমন হবে বা সন্তান প্রথম বংশধর কেমন হবে, সবাই সুস্থ হবে। দুর্ভাগ্যবশত ওনার ছেলে অভি ট্রাফিক সিগন্যালে বাতির রং শনাক্ত করতে পারে না। আচ্ছা, তো এখানে বলছে অভির সমস্যাটি কি কারণে হচ্ছে, অভির সমস্যাটি কি কারণে হচ্ছে এটার জিনতাত্ত্বিক ব্যাখ্যা চাইছে। অভির সমস্যাটি কি কারণে হয়েছে এটার কি চাইছে, জিনতাত্ত্বিক ব্যাখ্যা চাইছে, ঠিক আছে? আচ্ছা, অভির রোগটা তখনই দেখা যাবে, অভি কি করতে পারে না, বাতি শনাক্ত করতে পারে না। এখন অভির রোগটা কখন দেখা যাবে, ধরো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি স্বাভাবিক পিতার সাথে বাহক না আক্রান্ত মাতার যদি হয়, তাহলে সবগুলো সন্তানই কেমন হবে বা সবগুলো পুত্র সন্তানই কেমন হবে, আক্রান্ত হবে। এখন ধরো তোমার স্বাভাবিক পিতা হচ্ছে, স্বাভাবিক পিতারে আমি ধরলাম, স্বাভাবিক পিতা ধরলাম আমি এক্স, এইভাবে ধরবা, স্বাভাবিক পিতা এক্স প্লাস ওয়াই এইভাবে ধরতে পারো। আক্রান্ত মাতা এক্স সি, এক্স ছোট হাতের সি দ্বারা তুমি বুঝবা হচ্ছে বর্ণান্ধ। এখন এদের মধ্যে ক্রস ঘটাও, স্বাভাবিক পিতা এক্স প্লাস ওয়াই ক্রস এক্স ছোট হাতের সি, এক্স ছোট হাতের সি, ক্রস ঘটাইলে কি উৎপন্ন হবে, দেখো এখানে যদি তুমি ক্রস ঘটাও, এখানে তোমার যে জিনিসটা উৎপন্ন হবে এদের সন্তানের মধ্যে এক্স প্লাস ওয়াই এক্স সি, এক্স সি, এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স সি, ওয়াই এক্স সি, ওয়াই এক্স সি। এখন এক্স প্লাস কি উৎপন্ন হয়েছে, এক্স সি উৎপন্ন হয়েছে, অর্থাৎ কন্যা সন্তান যারা আছে, কন্যা সন্তান বাহক, এই যে এক্স প্লাস এক্স সি, এক্স প্লাস সুস্থ জিন আর এক্স সি হচ্ছে অসুস্থ অ্যালিল, মানে জিনেরই একটা অ্যালিল, আবার এক্স প্লাস সুস্থ অ্যালিল, এক্স সি অসুস্থ অ্যালিল, ফলে কি একটা অ্যালিল আর একটা অ্যালিলের ব্যাকআপ হিসেবে কাজ করবে, আমি আগেই বলছিলাম। ফলে এরা কি স্বাভাবিক কিন্তু বাহক কন্যা, কিন্তু পুত্রদের ক্ষেত্রে দেখো এক্স সি ওয়াই, এইখানে পুত্ররা উভয়ই মানে যে তার পুত্র সন্তান জন্ম নিলে আক্রান্ত হবে। অর্থাৎ যদি তোমার হচ্ছে করিম সাহেব যদি স্বাভাবিক পুরুষও থাকে, উনার ওয়াইফ তাহলে এই কালার ব্লাইন্ডে আক্রান্ত, উনার ওয়াইফ কিন্তু বাহক না, উনার ওয়াইফ আক্রান্ত, একমাত্র উনার ওয়াইফ আক্রান্ত হইলেই উনি একজন স্বাভাবিক সুস্থ মানুষ হওয়া সত্ত্বেও উনার পুত্র আক্রান্ত হবে। এইটাই হচ্ছে তার জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এটা হচ্ছে অভির সমস্যাটি কি কারণে হচ্ছে, কারণ অভির সমস্যাটি হচ্ছে অভির পিতা সুস্থ হলেও অভির মাতা তোমার কি এই কালার ব্লাইন্ডে আক্রান্ত, অভির মাতা কালার ব্লাইন্ডে আক্রান্ত হওয়ার কারণে অভির মধ্যে এই সমস্যাটা দেখা দিছে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার জিনতাত্ত্বিক ব্যাখ্যা, এভাবে তুমি জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেখাইতে পারবা। এটা হচ্ছে গ নাম্বার। এখন তোমার ঘ নাম্বারের জন্য যদি যাই আমি, ঘ নাম্বারের জন্য কি আছে দেখো, উদ্দীপকের রিমির সাথে সমজিনোটাইপ লোকের বিয়ে হয়, পরবর্তী প্রজন্মের জিনোটাইপ বা F2 বিশ্লেষণ করো। আমি তোমারে বলি এটার ব্যাখ্যা কি রকম। মুখ ও বধির ছিলেন, কিন্তু করিম ও রহিম ওনার বোন রিমি স্বাভাবিক। ও আচ্ছা, দেখো প্রথমে তাদের বাবা মা অর্থাৎ করিম সাহেবের বাবা মা দুজনেই, করিম সাহেবের বাবার জিনোটাইপ ধরলাম এই যে এরকম মুখ বধির, করিম সাহেবের মায়েরটা হচ্ছে এই যে এরকম DDEE। ফলে F1 জেনারেশন যেটা, অর্থাৎ করিম সাহেব এবং উনার বোন যখন উৎপন্ন হয়েছে বা জন্ম নিছে তখন সবার কি রকম আছিল, DDEE। এটা হচ্ছে করিম সাহেবের
করিম সাহেব ও উনার বোন রিমির জিনোটাইপ। ঠিক আছে, কার জিনোটাইপ? করিম সাহেব ও উনার বোন রিমির জিনোটাইপ। কেন জিনোটাইপ করিম সাহেব এবং উনার বোন রিমির জিনোটাইপ কি? উনারা প্রত্যেকেই কেমন? সুস্থ। কেন সুস্থ? কারণ এটা কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এটাই যে দেখো প্রচ্ছন্ন অবস্থায় আছে, হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় আছে, এটাকে বাধা দিবে, এটাকে বাধা দিবে, কিন্তু এখানে দেখো কোনোটাই হোমোজাইগাস প্রচ্ছন্ন নয়, যার জন্য ওনারা কেমন? সুস্থ। এখন বলছে যে সাহেব ও উনার বোন রিমি স্বাভাবিক বাস্তবনক্ষম। এখন এখানে বলছে রিমির সাথে সমজিনোটাইপধারী, এইটা করিম সাহেব এবং উনার বোন রিমির জিনোটাইপ। এখন রিমির সাথে সেম জিনোটাইপ, অর্থাৎ এইরকমই একটা জিনোটাইপ, এটা রিমির জিনোটাইপ, এই জিনোটাইপ বিশিষ্ট আরেকটা লোকের যদি বিয়ে হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা F2 তে কেমন উৎপন্ন হবে? তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি বলতো? আরেকটা এক্সট্রা স্লাইড নিতে পারি, তাই না? এখন দেখো F1 এ যদি এটা হয় তাহলে F2 তে কি হবে বলো তো ভাইয়ারা? F2 তে হবে এই যে ডি ই ক্রস ডি ই, এই দুটার মধ্যে ক্রস ঘটাইলে তোমার এই যে চেকার বোর্ড আঁকাবা একটা, এই চেকার বোর্ড আঁকে সলভ করবা। দেখো এইটা এই যে এইভাবে আঁকাবা, দাগটা কিন্তু ভুলেও এই বরাবর দিবা না, দিবা এই বরাবর। ঠিক আছে, এই বরাবর দিলে এই যে এই দিকে তুমি পুরুষরে বুঝাইতে পারবা, এই দিকে তুমি নারীরে বুঝাইতে পারবা। কয়টা হবে? জিনোটাইপ আসবে চারটা কইরা, 1 2 3 4, নিচে আসবে 1 2 3 4, অর্থাৎ 16টা ঘর হবে। এখানে তোমার কি হবে? ডি ই, ঠিক সেম ভাবে এখানেও হবে ডি ই। দেখো এখানে জিনোটাইপ কেমন হবে? ডি ই। এরপরে বইয়ে যেভাবে দেওয়া আছে তোমার ডি ই এখানে আছে তোমার ডি ছোট হাতেরই। এই যে দেখো এখানে হোমোজাইগাস রেসিভ অবস্থায় আছে, এই হোমোজাইগাস রেসিভ এটাকে বাধা দিবে, এই ডিকে বাধা দিবে, ফলে এটা মুখ বধির হবে। তারপরে তোমার এই যে দেখো ডি ই, তারপরে ডি ই, এই যে এইটা মুখ বধির হবে, এই ই ওইটাকে বাধা দিবে, মুখ বধির হবে। এইখানে দেখো ডি বড় হাতেরই, এটা কোনো ঝামেলা হবে না, এটাতেও ঝামেলা হবে না, ডি ই, এটা ঝামেলা নাই। এই যে দেখো ডি বড় হাতেরই ই, এই যে এটা বাধা দিবে, এটা হবে মুখ বধির। ডি ই, এইটাও মুখ বধির। এটা দেখো ডি ই, এটা ঝামেলা নাই, ডি ই, এই যে এটা হবে মুখ বধির। ডি ই, এটা হবে মুখ বধির। ডি ই, এইটা হবে মুখ বধির। অর্থাৎ যেগুলোর নিচে আমি দাগ দিয়ে দিছি এগুলো হচ্ছে মুখ বধির। এইটাই হচ্ছে তোমার F2 জেনারেশনের মধ্যে, F2 জেনারেশনকে তুমি এইভাবে চেকার বোর্ডে দেখাইতে পারবা। এটা হচ্ছে তোমার F2 জেনারেশনের জিনোটাইপ, F2 জেনারেশন বা পরবর্তী জেনারেশন যেটা, অর্থাৎ F2 জেনারেশন বা পরবর্তী জেনারেশন, এইটাই হচ্ছে তোমার জিনোটাইপ। বিশ্লেষণ করে কত পাইলা? 9:7 পাইলা। এটা হচ্ছে তোমার আনসার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, আর দেরি না করি। দিনাজপুর বোর্ড জিনতত্ত্ববিদ জনাব এম সাদা ও কালো বিড়ালের মধ্যে ক্রস ঘটিয়ে F অঞ্চলতে সব কালো বিড়াল পেলেন এবং কিছু হলুদ ও ইঁদুরের মধ্যে ক্রস ঘটিয়ে F অঞ্চলতে 1/4 হলুদ 1/4 ইঁদুর ভ্রূণ অবস্থায় মৃত পেলেন। 1/4 অর্থাৎ 25% ইঁদুর কি পাইছে? উনি মৃত পাইছে। তো তুমি দেখেই বুঝতেছো এটা কি ধরনের, এটা হচ্ছে লিথাল জিনের প্রভাব, তাই না? এটা কি ধরনের জিনের প্রভাব? এটা হচ্ছে লিথাল জিনের প্রভাব। এখন উনি কি বলছে? উদ্দীপক ইঁদুরের ক্রসের জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত নির্ণয় করো। এখন ইঁদুরের ক্রসের জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত কত? দেখো তুমি প্রথমে লিখবা যে তোমার হলুদ বর্ণের জন্য যে দায়ী জিন আছে, হলুদ বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে ওয়াই, তাই না?
ওয়াই হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী অ্যালিল, আর এগিউটি বর্ণের জন্য হলুদের জন্য দায়ী অ্যালিল হচ্ছে তোমার ওয়াই, আর এগিউটির জন্য দায়ী হচ্ছে ছোট হাতের ওয়াই। এখন তোমার জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে জিনোটাইপ কেমন হবে আর ফিনোটাইপ কেমন হবে। নর্মালি তোমার যদি হয় দুইটা হলুদ ইঁদুরের মধ্যে ক্রস ঘটাইছে, কিছু হলুদ ইঁদুর, এখন হলুদ ইঁদুর কোন অবস্থায় থাকে, যেগুলো পৃথিবীতে বাচ্চা থাকে সেই হলুদ ইঁদুরগুলো তোমার থাকে হেটেরোজাইগাস অবস্থায়। তো এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী হলুদ ইঁদুর। এদের মধ্যে যদি তোমার ক্রস ঘটায়, তুমি চেকার বোর্ড দিয়েও দেখাইতে পারো বা নর্মালিও দেখাইতে পারো, সমস্যা নেই, তুমি যে কোনোভাবে দেখাইতে পারো। ওয়াই এটাও কেমন, ওই বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ক্রস ঘটাইলে এই যে দেখো এটা, এই যে এটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। অর্থাৎ এইখানে তোমার এই যে এইটা যা আছে এই দুধটা কি হবে, মারা যাবে। অর্থাৎ এই দুধটা কেমন হবে, মৃত, ভ্রূণ অবস্থায় মৃত, অর্থাৎ 25% মারা গেল। এই যে বাকি 3টা সার্ভাইভ করবে, বাট ওই একটা সার্ভাইভ করতে পারবে না, 4টার মধ্যে 3টা সার্ভাইভ করবে, একটা মারা যাবে। তার মানে কি 1/4, অর্থাৎ 25% মারা যাবে। আর বাকি যে রইল এটার অনুপাত কত হবে, 2:1 হবে। জিনোটাইপিক অনুপাত কত হবে, জিনোটাইপিক অনুপাত হবে 2:1। ঠিক আছে, জিনোটাইপিক অনুপাত হবে 2:1। এই জিনিসটা মাথায় রেখো সবাই। এখন আমাদের ঘ নাম্বার, উদ্দীপকে বিড়ালের ক্ষেত্রে টেস্ট ক্রসের ফলাফল কি হবে। আচ্ছা, টেস্ট ক্রস কোনটা আর ক্রস কোনটা তোমার বলো তো। নর্মালি আমি তোমার বলি, একটা টেস্ট ক্রস আছে, একটা ব্যাক ক্রস আছে। ব্যাক ক্রসের মধ্যে হচ্ছে তোমার F1 জেনারেশনে যে জীবটা উৎপন্ন হইবে তার সাথে পিতা বা মাতা যে কারো যদি তুমি ক্রস ঘটাও, সেটা হচ্ছে পিতা বা মাতা যে কারো ক্রস ঘটাইলে তোমার সেটা হচ্ছে ব্যাক ক্রস। আর যদি শুধুমাত্র মাতৃবংশের বা প্রচ্ছন্ন মানে মাতার প্রচ্ছন্ন হোমোজাইগাস প্রচ্ছন্ন বা হোমোজাইগাস রেসিসিভের সাথে যদি তুমি ক্রস ঘটাও, অর্থাৎ মাতৃবংশীয় হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সাথে যদি তুমি ক্রস ঘটাও, কার সাথে, F1 জেনারেশনের সাথে, তাহলে সেটা হচ্ছে টেস্ট ক্রস। একটা হচ্ছে ব্যাক ক্রস, একটা হচ্ছে টেস্ট ক্রস। এখন চলো আমরা ওইটার ব্যাখ্যায় যাব, যে এখানে উদ্দীপকের বিড়ালের ক্ষেত্রে টেস্ট ক্রসের ফলাফল বিশ্লেষণ করো। সাদা ও কালো বিড়ালের মধ্যে ক্রস ঘটিয়ে এর জন্য সবগুলো কালো বিড়াল পেলেন। সাদা ও কালো বিড়ালের মধ্যে কি ঘটাইছে, উনি ক্রস ঘটাইছে। ঠিক আছে, সাদা এবং কালো বিড়ালের মধ্যে ক্রস ঘটাইছে। এখন দেখো এখানে কালো রঙের জন্য দায়ী কালো বিড়াল কোনটা, বিবি। সাদা কোনটা, ছোট হাতের বি, তাই না। এখন কালো এবং সাদা এদের মধ্যে ক্রস ঘটাও, এদের মধ্যে ক্রস ঘটাইলে দেখো এই কালোটা হচ্ছে ডমিনেন্ট জিন বা ডমিনেন্ট অ্যালিল, এই সাদাটা কেমন, সাদাটা হচ্ছে রেসেসিভ অ্যালিল। এইখানে তোমার কত হবে, বি ছোট হাতের বি, বি ছোট হাতের বি, বি ছোট হাতের বি, বি ছোট হাতের বি। এটা হচ্ছে F1, এটা হচ্ছে F1 এ দেখো এখানে বড় হাতের বি ডমিনেন্ট জিন, ফলে সবগুলো কেমন হবে, সবগুলো হচ্ছে কালো, সবগুলো কালো বিড়াল হবে। কারণ এখানে বি ছোট হাতের বি যেটা, সেটা রেসিভ অবস্থায় আছে। এখন দেখো সবগুলো যদি কালোই হয় তাহলে কি হবে, এখন তুমি কি ঘটাইলা, পরবর্তী জেনারেশনের জন্য তুমি টেস্ট ক্রস ঘটাইলা। টেস্ট ক্রসের অনুপাত কত, টেস্ট ক্রস ঘটাইলে তোমার এই যে এইখানে F1 এ যারা উৎপন্ন হয়েছে না, এদের সাথে তোমার এই যে এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে মাতা, এই মাতার সাথে ক্রস ঘটাইতে হবে, অর্থাৎ সন্তানের সাথে মাতার ক্রস ঘটাইতে হবে। অর্থাৎ বিবির সাথে তোমার হচ্ছে এই ছোট হাতের বি, অর্থাৎ হোমোজাইগাস তোমার F1 জেনারেশনের সাথে হোমোজাইগাস রেসিসিভ বা মাতৃবংশীয় জীবের যদি ক্রস ঘটাও তাহলে সেটা টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস কোনটা, যদি তোমার এই F1 জেনারেশনের সাথে পিতা বা মাতা যে কোনোটার ক্রস ঘটাইলে ব্যাক ক্রস, পিতা বা মাতা যে কোনোটার ক্রস ঘটাইলে ব্যাক ক্রস। বাট যদি শুধু মাতার সাথে ক্রস ঘটাও তাহলে সেটা টেস্ট ক্রস। অর্থাৎ তোমার এটা মাথায় রাখতে হবে যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, বাট সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস না, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, এখন চলো এদের মধ্যে আমি একটা ক্রস ঘটাই। এদের মধ্যে যদি তুমি ক্রস ঘটাও তাহলে দেখো কি উৎপন্ন হয়, বি 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 বি, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর,
এর সাথে এর। এখন এইখানে দুইটা হবে বড় হাতের বি ছোট হাতের বি, আর দুইটা হবে ছোট হাতের বি ছোট হাতের বি। অর্থাৎ তোমার এইখানে যদি দেখাই টেস্ট ক্রসের ফল। আচ্ছা, আরেকটা স্লাইড এক্সট্রা আমি নেই, ঠিক আছে? এটা হচ্ছে F1, F1 এর সাথে এই যে মাথার ছোট হাতের বি ছোট হাতের বির ক্রস ঘটাবো। অর্থাৎ তোমার F1 এর সাথে F1 সমান কত তোমার বলছিলাম, বড় হাতের বি ছোট হাতের বি, আর মাথা হচ্ছে ছোট বি। টেস্ট ক্রস যদি ঘটাই তাহলে কি উৎপন্ন হবে, বড় বি ছোট বি। অর্থাৎ তোমার এই বড় হাতের বির সাথে ছোট হাতের বি, ছোট হাতের বির সাথে ছোট হাতের বি। এইখানে যদি তুমি ঘটাও বি, এই দুইটা হচ্ছে তোমার কালো, এই দুইটা হচ্ছে তোমার সাদা। কালো আর এরা হচ্ছে তোমার সাদা। তাহলে দেখো সাদা হয়েছে কয়টা, কালো হয়েছে কয়টা? কালো হয়েছে দুইটা। অর্থাৎ কালো টেস্ট ক্রসের পরে কালো আর সাদার অনুপাত কত? টেস্ট ক্রসের অনুপাত কত? টেস্ট ক্রস করছো যে, টেস্ট ক্রসের অনুপাত কত? কালো দুইটা সাদা দুইটা, কালো ইস্টু সাদা সমান কত? 2:2 সমান 1:1। এইটাই হচ্ছে তোমার টেস্ট ক্রসের অনুপাত। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো চলো পরবর্তী প্রশ্নে যাই। গর্ভবতী মিনুর রক্তের গ্রুপ AB নেগেটিভ, তার স্বামী RH পজিটিভ। অর্থাৎ গর্ভবতী যেহেতু মিনুর রক্তের গ্রুপ হচ্ছে AB নেগেটিভ, অর্থাৎ মিনু হচ্ছে RH নেগেটিভ, আর তার স্বামীর রক্ত যেহেতু RH পজিটিভ, তার মানে তার সন্তান কি হবে? মিনু তার স্বামী, তার মানে তার সন্তান কি হবে? সন্তান হচ্ছে RH পজিটিভ হবে। তারপরে আমি তোমার যে ব্যাখ্যাটা পড়াইলাম ভাইয়ারা, উদ্দীপকের আলোকে মিনুর কি কি জটিলতা হতে পারে? উদ্দীপকের আলোকে গর্ভবতী মিনুর, উদ্দীপকের আলোকে মিনুর জটিলতা, গর্ভধারণকালীন জটিলতা হইতে পারে। গর্ভধারণকালীন জটিলতা হইতে পারে, কেন পারবে? গর্ভধারণকালীন জটিলতা কি কি কারণে হবে? দেখো, মিনুর রক্তে যেহেতু সন্তান আছে, সেই সন্তান হবে RH পজিটিভ। আর RH পজিটিভ যদি হয়, মিনুর রক্ত যেহেতু RH নেগেটিভ, সন্তানের রক্ত অম্লার মাধ্যমে মাতৃদেহে যাতায়াত করে। তো সন্তানের রক্ত যখন মাতার রক্তের সাথে মিশে যাবে, তখন এই RH পজিটিভে কি থাকবে? অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন বা RH ফ্যাক্টর। আর এই মিনুর রক্তে যেটা উৎপন্ন হবে, মিনুর রক্তে উৎপন্ন হবে কি? মিনুর রক্তে অ্যান্টিরেসাস বা অ্যান্টি-RH অ্যান্টিবডি উৎপন্ন হবে। অ্যান্টিরেসাস অ্যান্টিবডি উৎপন্ন হবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের আরেকটা নাম হচ্ছে অ্যান্টিরেসাস, সরি অ্যান্টিজেন। এই RH অ্যান্টিজেন থাকবে। এই RH পজিটিভ সন্তান যেহেতু RH পজিটিভ, অর্থাৎ অ্যান্টিজেন থাকবে। এই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিরেসাস অ্যান্টিবডি উৎপন্ন হবে। কার রক্তে? মিনুর রক্তে। এই মিনুর রক্তে যদি অ্যান্টিরেসাস অ্যান্টিবডি উৎপন্ন হয়, ফলে মিনুর সন্তানের কি হবে? মিনুর সন্তানের এই অ্যান্টিবডিগুলো মিনুর সন্তানের তোমার কি ঘটাবে? এই ব্লাডগুলোকে বা লোহিত রক্তকণিকাগুলোকে ভাঙতে শুরু করবে। লোহিত রক্তকণিকা ভাঙলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে। কিন্তু কি হবে? ওই যে ওই ব্যাখ্যাটাই দিবা তুমি, আমি যেটা পড়াইলাম আগে, যে কিন্তু মিনুর সন্তানের মধ্যে কি আছে বলো তো? মিনুর প্রথম সন্তানের ক্ষেত্রে যেহেতু সন্তানের স্বল্প পরিমাণ রক্ত হচ্ছে আদান প্রদান হয়, তাই এই যে মিনুর রক্তে যে তোমার ইটা উৎপন্ন হবে, কি উৎপন্ন হয় বললাম? অ্যান্টিরেসাস অ্যান্টিবডি। এটা খুব ধীর সময়ে উৎপন্ন হবে। আর ধীর সময়ে উৎপন্ন হওয়ার কারণে কি হবে? খুবই ধীরে উৎপন্ন হবে জন্য মিনুর প্রথম সন্তানের ক্ষেত্রে আহামরি তেমন কিছু সমস্যা নাও হতে পারে, বাট দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে গর্ভধারণকালীন জটিলতা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হইতে পারে। এই জিনিসটাই ব্যাখ্যা করে দিবা, জাস্ট শেষ। ট্রিটমেন্ট কি আছে ওইগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট বলবা যে এরকম গর্ভধারণকালীন জটিলতা হতে পারে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের মতো। প্রথম সন্তানে না ঘটলেও দ্বিতীয় সন্তানে অবশ্যই ঘটবে। আচ্ছা, উদ্দীপকের মিনুর রক্তের প্রয়োজন হলে কোন ধরনের রক্ত সে গ্রহণ করতে পারবে? যেহেতু মিনুর রক্ত RH নেগেটিভ, অর্থাৎ সে হচ্ছে AB নেগেটিভ। AB নেগেটিভ হচ্ছে সার্বজনীন গ্রহিতা, মানে AB পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহিতা, কিন্তু AB নেগেটিভ এই নেগেটিভ AB পজিটিভ সার্বজনীন গ্রহিতা। অর্থাৎ এটা মাথায় রাখবা, পজিটিভ গ্রুপ তার পজিটিভ এবং নেগেটিভ থেকে নিতে পারে। যেমন তোমার যদি বলি, আচ্ছা এই যে ধরো এটা হচ্ছে ঘ নাম্বারের ব্যাখ্যা বলি। ধরো তোমার আছে A নেগেটিভ, মানে A পজিটিভ, তোমার ব্লাড গ্রুপ কত? তোমার ব্লাড গ্রুপ A পজিটিভ। তুমি A নেগেটিভ থেকেও নিতে পারবা, A পজিটিভ থেকেও নিতে পারবা, কিন্তু তোমার রক্ত A নেগেটিভ,
তুমি তাহলে এ নেগেটিভ থেকে নিতে হবে, তুমি চাইলে এ পজিটিভ থেকে নিতে পারবা না। ঠিক তেমনি মিনুর রক্ত কত, মিনুর রক্ত নেগেটিভ, মিনুর রক্ত যেহেতু এবি নেগেটিভ, মিনুর রক্ত যদি এবি পজিটিভ হইতো তাহলে সে এবি পজিটিভ এবি নেগেটিভ দুইটা থেকে নিতে পারতো, কিন্তু মিনুর রক্ত কত, অর্থাৎ সবার কাছ থেকে নিতে পারবো, আর অনেকের কাছ থেকে নিতে পারতো। মিনুর রক্ত এবি নেগেটিভ হলে সে কার কার কাছ থেকে নিতে পারবে, দেখো সে এবি নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, এ নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, বি নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, ও নেগেটিভের কাছ থেকে নিতে পারবে। এই 4টা গ্রুপের কাছ থেকে মিনু রক্ত নিতে পারবে, আদারওয়াইজ আর কারো কাছ থেকে মিনু কি করতে পারবে না, রক্ত নিতে পারবে না। এখন নিলে কি হবে, প্রশ্ন আসতে পারে ভাইয়া নিলে কি হবে। নিলে তোমার যে ঝামেলাটা হবে, দেখো এই এবি নেগেটিভের দেহে কোনো কি নাই, অ্যান্টিবডি নাই, ঠিক আছে, সরি কোনো অ্যান্টিজেন নাই। এ নেগেটিভ যা আছে, এই এ নেগেটিভ এও কিন্তু এবি নেগেটিভ, এ হচ্ছে এ নেগেটিভ, এর দেহেও কোনো কি নাই, অ্যান্টিজেন নাই। বি নেগেটিভ এর দেহেও কোনো কি নাই, আর এইচ অ্যান্টিজেন নাই। এই ও নেগেটিভ যেটা, এর দেহেও কোনো কি নাই, এই আর এইচ অ্যান্টিজেন এদের কারো দেহেই নাই, এই নেগেটিভ রক্তের কারো দেহেই নাই। কিন্তু যদি মিনু পজিটিভ কোনো গ্রুপ থেকে যদি রক্ত গ্রহণ করে, যেমন এবি নেগেটিভ আছে তার, এবি নেগেটিভ সে গ্রহণ করলো কোথা থেকে, এবি পজিটিভ থেকে গ্রহণ করলো। সে এবি পজিটিভ থেকে গ্রহণ করলে এবি পজিটিভের দেহে কি আছে, আর এইচ অ্যান্টিজেন আছে। এই আর এইচ অ্যান্টিজেনটা যা আছে, এই আর এইচ অ্যান্টিজেনটা এই এবি পজিটিভ গ্রুপের মধ্যে আছে। এবি পজিটিভ গ্রুপের মধ্যে যদি আর এইচ অ্যান্টিজেন থাকে, ফলে মিনুর রক্তে প্রবেশ করলে, এই এবি পজিটিভ রক্তটা মিনুর রক্তে প্রবেশ করলে মিনুর রক্তে কি হবে, অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি উৎপন্ন হবে, অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি উৎপন্ন হবে, বা অ্যান্টি রেশাস অ্যান্টিবডি উৎপন্ন হবে। সেই অ্যান্টিবডিগুলো মিনুর রক্তে জমাট বাঁধাবে, মিনুর রক্তকে জমাট বাঁধাবে, এবং মিনু এর ফলে অসুস্থতা বোধ করবে, এবং এর ফলে মিনুর মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি অধিক মাত্রায় রক্ত নেয়, তাহলে অধিক মাত্রায় রক্ত জমাট বেঁধে মিনুর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঠিক আছে, তো এইভাবেই চাইলে তুমি ব্যাখ্যাটা সুন্দরভাবে এভাবে গোছাই দিবা যে সে এই গ্রুপগুলো থেকে নিতে পারে, কারণ এই গ্রুপগুলোতে কি নেই, তোমার অ্যান্টি আর এইচ অ্যান্টিজেন, সরি এই গ্রুপগুলোতে কি নাই, আর এইচ অ্যান্টিজেন নাই। কিন্তু সে যদি পজিটিভ থেকে নেয়, তাহলে সেখানে আর এইচ অ্যান্টিজেন আছে, আর এইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে তার দেহে কি গড়ে উঠবে, অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি গড়ে উঠবে। এই অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি তার রক্তে কি করতে পারে, তার রক্তকে জমাট বাঁধাতে পারে, বা তাকে অসুস্থতা ফিল করাতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে, যার জন্য সে অন্য কোনো গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে না। করলে তাকে এই 4টা গ্রুপের কোনো একটা থেকেই তাকে গ্রহণ করতে হবে, আদারওয়াইজ সে পারবে না। ঠিক আছে, এইটাই ছিল হচ্ছে আমার আলাপ আলোচনার বিষয়বস্তু। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আমার কথা ফুল হলো, মোটে গাছটি মনে হলো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ঈদ মোবারক।